না আছে, মানে বাছাই কমিটির যেই প্রস্তাব সেটা না যুক্ত করার। না সংবিধান তো আছে, মানে এই বাছাই কমিটির এইটাকে না করা। জনাব মমিনুল আমিন, এনডিএম মহাসচিব। ধন্যবাদ মাননীয় সহসভাপতি। আমার বক্তব্য অনেকটা সেম। কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের এই বিষয়টা আসলে এটা বেসিক একটা এক্সিকিউটিভ ফাংশন। এটাকে সাংবিধানিক পদে যে সংবিধান অন্তর্ভুক্ত করা হয়েছিল আমার যতদূর মনে পড়ে একটা মর্যাদার দিক থেকে, কারণ রাষ্ট্রের হিসাব নিকাশ এটা ফাংশনের দিক থেকে সংবিধানে মানে কোনো ফাংশনের কোনো কারণে সংবিধান অন্তর্ভুক্ত করা হয়নি, আমি যদি ভুল না করে থাকি। ব্যাকগ্রাউন্ডে ছিল এটার একটা স্ট্যাটাস আছে, যেহেতু রাষ্ট্রের সমস্ত হিসাব নিকাশ বা একজন কম্পট্রোলার অডিটর জেনারেলের মর্যাদাটা সাংবিধানিক দিয়ে এটাকে মর্যাদাটা বাড়ানো হয়েছিল। এর ফাংশনের সাথে যেহেতু সম্পর্ক নাই, এইটার কমিটি সার্চ করা। দেখেন, একজন কম্পট্রোলার অডিটর জেনারেল অনেক ধরনের যোগ্যতা থাকা প্রয়োজন। যে কম্পোজিশনটা রয়েছে সবাই জনপ্রতিনিধি, নেসেসারি যে এই কম্পোজিশনটাই খুব ভালো একজন আপনার সিএনএজি খুঁজে বের করতে পারবে রাষ্ট্রের জন্য। হ্যাঁ, খুব ভেরি টেকনিক্যাল পোস্ট এটা। তো আমাদের প্রস্তাবনা একই থাকবে যে এই বিষয়টা, এই কম্পোজিশনের বিষয়টা দয়া করে আমরা সংবিধানে না আনি, এটা আইন দ্বারাই করতে পারি। আইনে যদি তার যোগ্যতা অযোগ্যতা নিয়ে বা তার জবাবদিহিতা নিয়ে আরও কোনো কিছু স্ট্রেংথেনিং করতে হয়, সেই বিষয়টা আমরা বরং আলোচনায় তুলতে পারি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ মমিনুল আমিন। আমি আমন্ত্রণ জানাচ্ছি জনাব সৈয়দ হাসিবুদ্দিন হোসেন, রাষ্ট্র সংস্কার আন্দোলন। আসসালামু আলাইকুম। একটা আলাপ আসছে যে এটা এক্সিকিউটিভের অংশ। আমরা কি দেখি আসলে আমাদের বাজেট হয়, যে কোনো একটা প্রজেক্টের বাজেট হয়, তারপর আবার সম্পূরক বাজেট হয়, এবং দেখা যায় যে বাজেটে যেটা হয় তার সাথে বহু 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 গুণ বেশি আলটিমেটলি খরচ গিয়ে থাকে। এটা আমাদের টাকা, এটা পাবলিকের টাকা। টাকা নিয়ে তো আমার কাছে মনে হয় যে আমরা পত্রিকায় দেখি বাজেট বা লক্ষ্য আমরা পূরণ হয় নাই, কিন্তু বাজেটে যেটা খরচ করছি ওইটা কোথায় গেছে, ওটা কি কাজে গেছে না পকেটে গেছে না বিদেশে গেছে, সেই হিসাবটা হয় না। আর অনেকেই আরামে থাকতে পারে, এটা এক্সিকিউটিভ ফাংশন। এক্সিকিউটিভ খরচ করবে, এক্সিকিউটিভ নিজেই বলবে হ্যাঁ 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 ভালো হয়েছে, আমি খরচ করেছি জনগণ। নো, এটা সাংবিধানিক পজিশন এই জন্য যাতে এক্সিকিউটিভের খরচের ব্যাপারে একটা জবাবদিহি করা যায়। তার হিসাবটা আমরা পাইতে চাই ভাই, সে কত টাকা খরচ করছে শুধু সেই হিসাব না, বাজেটে সেটা আমরা পাই, কিন্তু কি আসলে করছে, সেটার অডিটটা কি, সেটাতে আসলে চুরি হয়েছে কতটুকু কাজে লাগছে, বাজেট কেন বাড়লো, বাজেটের আসলে মানে কিছুই তো পাচ্ছি না আমরা, এবং সেটা নিয়ে আমরা খুশি, এবং আমরা বলছি না এটা এক্সিকিউটিভের হাতে দিয়ে দিব, মানে যুক্তিটা কি? তা আমরা আসলে আমার কাছে মনে হয় যে মানে বাংলাদেশের যে বাস্তবতা সেটা হচ্ছে প্রধানমন্ত্রী যেহেতু এই কম্পট্রোলার জেনারেলকে মানে নপুংসক করে রেখে দিচ্ছে যাতে এটা কোনো কাজ করতে পারে না, এটা তার আজ্ঞাবহ থাকে। এটা নিয়ে আমরা খুশি হইতে পারি, কারণ আমার কাছে মনে হয় আমাদের কোনো জবাবদিহিতা নাই যে পাবলিকের টাকা দিয়ে আমরা চুরি। পাবলিকের টাকা নিয়ে যদি একটা জবাবদিহিতা রাখতে চাই, তাইলে কম্পট্রোলার জেনারেলকে কিভাবে শক্তিশালী করব, কিভাবে ইন্ডিপেন্ডেন্ট করব, কিভাবে এটা এক্সিকিউটিভের বাইরে রাখবো, সেটাই আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেই জন্যই রাখতে হবে। এবং কমিশন যে প্রস্তাব দিয়েছে পারফেক্ট প্রস্তাব, চিন্তা করছে, এটা নিয়ে চিন্তা করে একটা বুদ্ধি বাইর করছে, একটা সমাধান দিচ্ছে, যেটা নিয়ে আমরা কোনো চিন্তাই করি না। আমরা মনে করছি যে খোদা তাআলা ফিস সাবিলিল্লাহ এরা থাকুক। সুতরাং যদি আমরা মানুষের টাকার যে জবাবদিহিটা নিজে মনে করি একটা দায়িত্ব আছে, সেই ক্ষেত্রে এটা নিয়ে আসলে আলাপ করার কিছু নেই। আমরা চেষ্টা করি এটাকে আসলে সরকারের থেকে বের করি, ইন্ডিপেন্ডেন্ট করি, তাকে একটু ক্ষমতা দিই। ধন্যবাদ। ধন্যবাদ জনাব হাসিবুদ্দিন হোসেন। আমি আমন্ত্রণ জানাচ্ছি জনাব আবু ইউসুফ সেলিম, মহাসচিব ভাসানী জনশক্তি পার্টি। মাননীয় সহসভাপতি, আমার মনে হচ্ছে এটা নিয়ে দুজন বিরোধিতা করেছেন, বাকি আর কারো বিরোধিতা আছে কিনা আমি জানি না, থাকলে আমি আমন্ত্রণ জানাই কথা বলবার জন্য। আমার কাছে মনে হচ্ছে এমনিতে সবাই এটা সমর্থনই করছেন। মনে হওয়ার কিছু নেই, যদি বিরোধিতা থাকে আমরা যাদের বিরোধিতা আছে তাদেরকে আমন্ত্রণ জানাবো। আমি আবু ইউসুফ সেলিম, জনাব আবু ইউসুফ সেলিম, আপনারটা শুনবো। আমি জানি না আপনি পক্ষে না বিপক্ষে, এরপরে আমি মাননীয় সহসভাপতির পক্ষে যুক্তিটা শুনতে চাই, শুধু বিপক্ষের কথাগুলোই আমরা শুনতে চাই। পক্ষে উদ্যোগ করলেন, ধন্যবাদ। তার মানে আপনি সমর্থন করছেন। আবু ইউসুফ সেলিম খুব সংক্ষেপে বলবেন। মাননীয় সভাপতি, আমি
এই প্রস্তাবনার পক্ষেই কথা বলছি, সাথে একটি কথাই বলতে চাই। হাসিব ভাই যে কথাটি বলেছে বাংলাদেশের রন্ধে রন্ধে দুর্নীতি, এই দুর্নীতি সঠিকভাবে মানে বিচার ফয়সালার জন্য যে একটি হিসাব নিকাশ সেটির ব্যবস্থা নাই। আমরা দেখি যে একটি প্রকল্প হইতে হইতে হঠাৎ থেমে গেছে, ঠিকাদারদেরকে জিজ্ঞেস করলে তারা লজ্জা শরম ছেড়েই বলে যে এই যুক্তিগুলো তো বোঝা গেল, কিন্তু আপনার স্পেসিফিক প্রপোজালটা কি ক্ষেত্রে? প্রপোজাল যেটি আপনারা প্রস্তাবনা দিয়েছেন এটি সঠিক দিয়েছেন, এটি বাস্তবায়ন করা দরকার। আচ্ছা, ধন্যবাদ। এখন থেকে আসলে যদি স্পেসিফিক্যালি কিছু অ্যানামলি থাকে সেদিকে অ্যাটেনশনটা ড্র করেন যে এই জায়গাটা কারেক্ট করা দরকার, তারপরে এটা কমিশন বিবেচনা করে দেখবে কি অবস্থায় সেটাকে তারা ডিল করবে। আর কারো বিষয়ে বক্তব্য আছে? আপনার কি ভিন্ন মত নাকি কোনো কিছু ইনপুট? হ্যাঁ, ওকে, তো মাইক্রোফোনটা দেন না এখানে। জি জি, আইনের মাধ্যমে এটাকে ঠিক করা, পক্ষপাতিত্বের সকল দরজা বন্ধ করা এবং এটাকে এই সংবিধানে নিয়ে যাওয়ার জন্য আলাদা কমিটি করবার জন্য নিয়োগ কমিটি করা, এটা আমরা বিপক্ষে অবস্থান। জি, ধন্যবাদ। আর কেউ কি বিরোধিতা বা জনাব সিরাজ মিয়া জেএসডি? আসসালামু আলাইকুম। আসলে আমরা তো পুরাতন ব্যবস্থার কিছুটা পরিবর্তন করতে চাচ্ছি। আমার দল জাতীয় সমাজতান্ত্রিক দল যে কমিশনের এই প্রস্তাবকে পূর্ণাঙ্গভাবে সমর্থন করে। আচ্ছা, ঠিক আছে। আসলে সমর্থনের জন্য চাওয়া হয়নি, চাওয়া হয়েছিল যে আপনারা বিরোধিতা করলে স্পেসিফিক পয়েন্টটা বলুন, আদারওয়াইজ আমরা আলোচনার সেন্টিমেন্টটা বুঝে তারপরে পরে সিদ্ধান্ত নিতে পারবো। উনি সমর্থন করেন। আক্তার এবং জাভেদ রাসিন আমাকে অনুরোধ করছে আপনাদেরকে দেওয়ার জন্য। ও আচ্ছা, হ্যাঁ, মাইক্রোফোন দেন জনাব সাদাত হোসেন সেলিম। আমরা শুরু থেকে আমাদের অবস্থানটা পরিষ্কার, আমরা বলে এসেছি যে প্রধান নির্বাচন কমিশন ছাড়া বাকি আপনার এই যে পদগুলোকে সংবিধানের অধীনে করার কোনো প্রয়োজন নাই। রাষ্ট্রের নির্বাহীকে ক্ষমতা দিতে হবে, রাষ্ট্রকে পরিচালিত করতে হবে, রাষ্ট্রকে ফাংশনাল করতে হবে। এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আমরা যেভাবে আপনার বিপ্লবী কথাবার্তা বলে আমরা আপনার এখানে ফ্লোর কাঁপিয়ে ফেলছি, এবং আমি তাদেরকে অনুরোধ করব যে প্রয়োজনে আয়নায় একটু নিজের মুখ দেখেন। এখানে শুধু বিপ্লবী সাজার জন্য কথা না বলে রাষ্ট্র পরিচালিত কিভাবে হবে, এবং একটু অনুরোধ করি অন্যদের প্রতি তির্যক মন্তব্য না করে। আপনাদের অবস্থানটা খুব ক্লিয়ার। অনেকেই তির্যক ভাবে কথা বলে, তখন কিন্তু ইয়ে করেন না। প্রেসের মধ্যে আমরা দেখি খুব তির্যক ভাবে কথা বলে, মনে হচ্ছে যে একদম একাই বিপ্লবটা করে ফেলবে, মনে হচ্ছে যে মানে পুরো দেশটা ওনার নিজের অধীনে। এই ধরনের সেলিম ভাই, আপনি প্রেসে বলেন, প্রেসে আমরা আপনাকে কন্ট্রোল করব না। আমরা প্রথম দিনেই বলেছি যে রাষ্ট্রের এই প্রতিষ্ঠানগুলোকে আপনারা বলেছি, কিন্তু বিষয়টা যখন এসছে সেই জন্য আমরা জিজ্ঞাসা করেছি যে আপনারা যদি স্পেসিফিক্যালি অপোজিশন থাকে বলবেন। জি, সেটাই আপনারা আগেই বলেছেন বলে আমরা টেকেন ফর গ্রান্টেড না। যেহেতু এটা ফ্লোরে আছে আপনি বলুন যে না আপনি বিরোধিতা করেন, আমরা তো আপনাকে মোটেই তাতে বাধা দেব না, তাই না? আপনাদের অবস্থান আপনারা বলবেন যে এটাতে আপনারা মনে করেন যে সংবিধান অন্তর্ভুক্ত করে এই না করে এটাকে রাষ্ট্রের নির্বাহীর পক্ষে রাখা, নির্বাহীর পক্ষে রেখে আইনের মাধ্যমে এটাকে আপনার পরিচালিত আপনাদের এটা রেকর্ডেড হওয়া দরকার, আপনাদের পজিশনটা স্পেসিফিক্যালি রেকর্ডেড হওয়া দরকার। আমি সেটাই বলছি। আমরা খুব দ্রুত এটা শেষ করতে চাচ্ছি, এই কারণেই আমরা বলেছি যে শুধুমাত্র অনেকে এটার পক্ষে দাঁড়িয়ে অনেকক্ষণ বলেছেন দল, আমরা দল না, আমরা জোটের পক্ষ থেকে বলছি। অতএব এই জোট থেকে যদি 15 জন থাকে তবে 15 জনের পক্ষে, দল না জোটের পক্ষে বলতে হবে। আমরা জোট রিপ্রেজেন্টেশন করতেছি, ব্যক্তি না, আমরা দলকে প্রতিনিধি করছি। ঠিক আছে, 11 দল, সেই হিসেবে দেখা দল না এখন ঠিক আছে। ঠিক আছে, আপনাদের জোটের পরিচয়ই সবসময় বলা হচ্ছে।
হ্যাঁ, আপনার দলেরও প্রতিনিধিত্ব করেন, কারণ দলটা জোটের মধ্যে এই আলোচনায় যাওয়ার প্রয়োজন নেই, এটা একেবারেই আমরা সময় মাননীয় সহসভাপতি, আপনাদের সময়ের মূল্য। মাননীয় সহসভাপতি, আমরা আমাদের দর্শকদের কাছে ওনাদের দুজনের কথাটা আবার উল্লেখ করি, তাহলে খুশি হবেন। ফরিদুজ্জামান ফরহাদ ভাই জাতীয়তাবাদী সমমনা জোট, এই জোটের উনি সমন্বয়ক, আর জনাব সাদাত হোসেন সেলিম তিনি 12 দলীয় জোটের সমন্বয়ক, মুখপাত্র। জি, আমরা এটা জানিয়ে দিলাম যে আপনারা জোটকে রিপ্রেজেন্ট করেন। আর কি কারো বিরোধিতা আছে? আর কারো ভিন্নমত আছে? ঠিক আছে, আমার মনে হয় আমরা, আপনি বিরোধিতা করতে চাচ্ছেন, ওনার কোনো পয়েন্ট ইনপুট করার আছে দিয়ে ওনাকে, জনাব বজলুর রশিদ ফিরোজ বাসদ। হ্যাঁ বলুন। এই যে এইভাবে মানে রাষ্ট্রপতি নিয়োগের পরিবর্তে এই ধরনের একটা বাছাই কমিটি কর্তৃক নিয়োগ হবে মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক, সেটার সাথে আমরা একমত। 2 নম্বর হলো যে এখানে যেটা যে কম্বিনেশনটা বাছাই কমিটিতে যেটা করা হয়েছে 7 জনের, 7 জনের মধ্যে এখানে ডেপুটি স্পিকার, সেখানে প্রধান বিরোধী দল থেকে যিনি হবেন, সংসদ উপনেতা, বিরোধী দলীয় উপনেতা, সংসদের হুইপ, তার মানে এখানে ব্যালেন্স আছে 2 জন 2 জন 4 জন। বাকি যে 3 জন আছে এটা অর্থ মন্ত্রণালয়ের সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি, জনপ্রশাসন এবং সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি। এইগুলো কিন্তু আমরা একটা বলছি যে স্থায়ী কমিটিগুলো, কয়েকটা স্থায়ী কমিটি, যেমন এই যে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি, এটা বিরোধী দলীয় প্রতিনিধি হবে, এটা আমরা নিশ্চিত। ওখানে ওই যে 4টা বিশেষ কমিটির যে বিরোধী দল থেকে হবে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সেটা নির্ধারিত আছে। এই 2টা অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন সম্পর্কিত। এই 2টা কি সরকারি দল হবে কি বিরোধী দল হবে নিশ্চিত না, আমরা অনিশ্চিত থাকতেছে, সেটাই আমি একটু পরিষ্কার হওয়ার জন্য জানতে চাই। এটা অনিশ্চিত, আমরা জানি না, হতে পারে হয়তো শেষ পর্যন্ত তারা যে 2টা বিরোধী দল, 2টা সরকারি দল হতে পারে, এটা তো আগের থেকে বলা যাবে না। তাদের ডেজিগনেশনটা ওই কমিটি রিপ্রেজেন্ট করার জন্য। এখন কমিটি যেভাবে ফাউন্ড হবে সেভাবেই থাকবে, কারণ এগুলির গুরুত্ব বিবেচনা করা হয়েছে কমিটিগুলির বিবেচনায়, মানে সরকারি দল বিরোধী দলের হিসাবে নয়, কমিটিগুলির গুরুত্ব বিবেচনা, যে এই সমস্ত কমিটির প্রতিনিধিত্ব এখানে থাকা দরকার, সেই বিবেচনায়। ধন্যবাদ। মানে সংসদে বিরোধী দল হইতে নির্বাচিত ডেপুটি স্পিকার, তেমন যে স্পিকারের তা প্রথমে চিন্তা না করার কোনো যুক্তি ছিল কিনা? না, অন্য এক বা একাধিক বাছাই কমিটিতে স্পিকার সভাপতি আছেন। আচ্ছা, সব কমিটির সভাপতি হিসাবে স্পিকারকে না রেখে কমিশন এভাবে চিন্তা তার মানে এখানে কিন্তু আবার একটা হয়ে গেল যে এই 2টা অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়, এই 2টা বিরোধী দলকে দেওয়া হবে না। এখন থেকে যদি এটা ডিসাইড করা হয় যে এরা থাকবে এই কমিটিতে, তাহলে কিন্তু সরকারি দল কোনো মতে এটা নিশ্চিত করে আপনিও বলতে পারেন না, আমি নিশ্চিত করে বলতে পারি যে আমি নিশ্চিত করে বলতে পারি না। ঠিক আছে, সম্ভাবনার কথা বলছি। আপনি এটাকে সম্ভাবনা কি যেন আবার হয়তো এটাকে আশঙ্কা বলে বর্ণনা করবে শব্দের খেলায়। আমি ফিরোজ ভাইয়ের অবগতির জন্য বলি যে ওখানে ধরুন কোনো কারণে যদি ওই 2টা কমিটির সভাপতি রুলিং পার্টি থেকে হয়ও, এই কমিটিতে বিরোধী দলের 2 জন কিন্তু থাকছেন, ডেপুটি স্পিকার এবং বিরোধী দলীয় প্রধান হুইপ। তো তারা হয়তো সংখ্যাগরিষ্ঠ না, কিন্তু 3 জন যদি থাকে, হ্যাঁ, ও সরকারি হিসাব কমিটি বিরোধী দল, তার মানে এখানে 2/3 সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার কথা বলা আছে। সুতরাং এটা চাইলেও একতরফা ভাবে হয়ে যাওয়ার সুযোগ নাই যদি এটা অনুমোদিত হয়। ধন্যবাদ মাননীয় সহসভাপতি। আমার মনে হয় যে আমরা মহা হিসাব নিরীক্ষকের বিষয়ে আলোচনা এখানে শেষ করছি। আমরা এখন ন্যায়পাল নিয়োগের আলোচনায় যেতে পারি। মমিনুল আমিন, আপনি কি তাহলে আর সম্পূরক দরকার না, আপনি এটার বিপক্ষে, দ্যাটস অল, এটা আর সম্পূরক দেওয়ার কিছু নাই। জি, জি, লাগিয়ে যা যা করবেন আপনার রাষ্ট্রের জনগণের টাকার হিসাব পাওয়া যাবে কিনা আমি জানতে চাচ্ছি। এত বড় বড় কথা তো উঠতেছে এখানে,
এইটা করে সংবিধানে এনে রাষ্ট্রের জনগণের পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রতিটা পায়ের হিসাব কে দিবে? কিভাবে অর্জন করবেন সেটা? যদি আপনি এখন তো দীর্ঘ আলোচনায় নিয়ে গেলেন, আইন 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 নাই কিন্তু এখানে কোনো। কিভাবে পুনর্নিয়োগ, এইটা প্রতিস্থাপিত হবে, ওই শব্দ এইটা হবে না, এগুলাই তো বলা আছে। আপনার মহা হিসাব নিরীক্ষকের কার্যালয় চালানোর জন্য এখন আইন আছে, বিদ্যমান আছে। শুধুমাত্র তার নিয়োগটা সংবিধান অন্তর্ভুক্ত হবে, বাকি সবই বিদ্যমান আইনে চলবে। কিন্তু আমরা তো যারা নিয়োগটাকে আনতে চাচ্ছেন সংবিধানে, তারা তো এই কথাটাও বললেন যে রাষ্ট্রের প্রত্যেকটা টাকার হিসাবটা যেন প্রপারলি হয়। এইখানে কোথায় আছে এটা? ওইটা তো ওই আইনেই আছে, এক্সিকিউটিভ আইনেই আছে সেইটা। না না না, আপনার অবস্থা ওনারা বোঝেন কি না আমার এইটা প্রশ্ন এখন। না না, এই প্রশ্নটা তুলবেন না, এই প্রশ্নটা তুলবেন না। তাতে করে আমরা যে বিষয়টা নিষ্পত্তি করেছি, আপনি সেই জায়গায় আপনি এই নিয়ে বিতর্ক সৃষ্টি করে লাভ নেই হুদা ভাই। না না, বলতে দিন না, ওনারা বলে আপনারাও বলুন আপনাদের জাতি, আর অপরকে আক্রমণ করার মধ্যে তো কোনো লাভ হবে না রে ভাই। ওনারা বলে আপনারাও বলুন আপনাদের অবস্থান থেকে, আপনারা যেমন বলেছেন যে আইন দিয়েই সব হবে। এখন এটা নিয়ে আরেকজন হয়তো ভিন্ন মত থাকতে পারে। না, আমরা আপনাকে না না, আমার কথাটা পরস্পর আক্রমণ করে তো আমরা অগ্রসর হব না। প্রত্যেকে এখানে যার যার অবস্থান থেকে কিছু কথা বলছেন, আমরা সকল বিষয়ে সকলে একমত হব না তো। ওনাদের কথা শুনলেই আমার উত্তেজিত হতে হবে, বা ওনারা আমার কথা শুনে উত্তেজিত হওয়ার দরকার নেই। না রিয়াজ ভাই, আমরা কিন্তু আপনি যে প্রিন্সিপালের প্রশ্নটা, এটা নিয়ে আমরা আসলে একটা সেমিনার করবো আগামীকাল। কিন্তু এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে আপনার প্রিন্সিপাল স্ট্যান্ডটা হচ্ছে যে আপনি মনে করেন যে এই নিয়োগ প্রক্রিয়াটা এইরকম করলেও মৌলিক কোনো পরিবর্তন ঘটবে না। জি হ্যাঁ, এটা বোঝা গেছে। অতএব এটার জন্য অন্যকে আক্রমণ করে বলার দরকার নেই। আমার কথাটা বুঝতে পেরেছেন তো? আমি আপনারটা শতভাগ বুঝেছি, কিন্তু যারা মৌলিক পরিবর্তন ঘটবে না পরেও আমরা দ্বিমত করাতে বিভিন্ন কথা বলছেন, তাদেরকেও না না, তাহলে ওনারা নসিহতটা ওনাদের জন্য দরকার। আচ্ছা, কাউকে নসিহত করেন না, কাউকে নসিহত করেন না। ফারুক হাসান কি ভিন্নমত করবেন? ও ন্যায়পাল নিয়োগের বিষয়, এবং ন্যায়পাল নিয়োগের বিষয়ে আমরা একই প্রস্তাব সামনে আছে। যারা এই প্রস্তাবের সঙ্গে একমত, তাদের ভিন্ন মত, ঠিক আছে। তাহলে আমরা C&G বিষয়ক আলোচনা শেষ করলাম। এখানে কিছু ভিন্ন মত এসছে, আর বাকিরা সমর্থন করছেন বিধায় তারা কথা বলছেন না। সো আমরা এখন ন্যায়পাল বিষয়ক আলোচনায় যাচ্ছি। ন্যায়পাল নিয়োগের বিধান সংবিধানে অন্তর্ভুক্তকরণের যে প্রস্তাব জাতীয় ঐকমত্য কমিশনের তরফ থেকে উপস্থাপন করা হয়েছে, এটার উপরে প্রথমে কথা বলছেন গণ অধিকার পরিষদের ফারুক হাসান। সাকিব বলতে চেয়েছিলেন নাকি? তাহলে শুরুতে জনাব জুনায়েদ সাকি, গণসংহতি আন্দোলন। ধন্যবাদ সবাইকে, আবার সালাম শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম। সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর মধ্যে নিয়োগ কর্তৃপক্ষ বদলানোর দাবিটা আমাদের দলের দিক থেকে আমরা বহুদিন ধরে এটা লড়াই করছি। সে কারণে এটাতে আমাদের সাধারণ সমর্থন আছে। তবে এখন যত জায়গায় ঐকমত্য হবে, যতটুকুতে আমরা ঐকমত্য হব, সেটাতেই তো আমাদের বাস্তবতা যে থাকতে হবে। ইতিমধ্যে আমরা একটা জায়গায় ঐকমত্য হয়েছি নির্বাচন কমিশনের প্রশ্নে। ন্যায়পালের প্রশ্নটাও বাংলাদেশে সংবিধানে লেখা থাকলেও কখনোই ন্যায়পাল অফিস তৈরি হয়নি, এবং ন্যায়পাল বিষয়টা যে ধরনের, তাতে এই ক্ষেত্রেও আমরা অন্তত পক্ষে একটা ঐকমত্যে আসা জায়গাটা, এটা এক্সিকিউটিভ ফাংশন যা হয় তার একটা মানে মানুষের একটা নতুন আশ্রয়স্থল হয়। মানে এক্সিকিউটিভের সাথে তার যে একটা ডায়ালেকটিক্যাল রিলেশনশিপ থাকে জনগণের, নাগরিকের, সেই ক্ষেত্রে ন্যায়পাল একটা নতুন আশ্রয়ের জায়গা। তো সেই জায়গাতে এটা আমাদের প্রস্তাব থাকবে। যদি বিএনপির দিক থেকে বলা হয়েছে যে নির্বাচন কমিশন প্রশ্নেই কেবল তারা এই অ্যাপয়েন্টিং অথরিটিটার ক্ষেত্রে মানছেন, বাকি প্রশ্নগুলোতে আলোচনার জায়গাটা নেই। কিন্তু ন্যায়পাল পদ হিসেবে একটা নতুন পদ, সেই ক্ষেত্রে এই জায়গাটাতে আমরা একটা অ্যাপয়েন্টিং অথরিটির ক্ষেত্রে একমত হতে পারি, সেই আহ্বানটা আমাদের থাকবে। আর
দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে আপনারা যে প্রস্তাব করেছেন সেটা নিয়ে আবার জটিলতা হবে। আমার মনে হয় যে এখানে একই পদ্ধতিতে যেতে পারি আমরা নির্বাচন কমিশনে যেভাবে ছিলাম, অর্থাৎ সরকার প্রধান এবং ডেপুটি স্পিকার, বিরোধী দলের নেতা এবং ডেপুটি স্পিকার এবং বিচার বিভাগের একজন প্রতিনিধি যিনি চিফ জাস্টিস তাকে দেবেন। 5 জনের কমিটি হলেই তারা যেভাবে সর্বসম্মত পদ্ধতিতে ইলেকশন কমিশন ঠিক করে দেন, এইখানেও তারা ন্যায়পাল ঠিক করার জায়গাটিকে আমরা অন্তত এক জায়গায় দাঁড়াতে পারি। তো সেইটার মানে প্রস্তাবের জায়গাটা আমরা রাখতে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব জুনায়েদ সাকি। আমন্ত্রণ জানাচ্ছি জনাব ফারুক হাসান, গণ অধিকার পরিষদের। ধন্যবাদ। আসলে আমরা বাইরে বা প্রেসে কি আলোচনা করি, আমি মনে করি বাইরের সেই আলোচনা এই হাউজে এসে উত্থাপন করে হাউজের এই মহামূল্যবান সময় নষ্ট করা কোনোভাবেই এটা উচিত না এবং কাম্যও না। তো আমরা আশা করবো প্রত্যেকটা রাজনৈতিক দল সে বিষয়ে আমরা যাতে দৃষ্টি রাখি এবং খেয়াল রাখি, কারণ এখানে যারা আছে প্রত্যেকেই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সময় অপচয় করে বা সময় এখানে আমরা দিচ্ছি, এই জায়গা থেকে যাতে দেশ ও জাতির কল্যাণে আমরা ফ্রুটফুল কোনো সিদ্ধান্ত নিতে পারি এবং এই হাউস থেকে বেরিয়ে আসে, সে বিষয়ে বিশেষ নজর এবং দৃষ্টি আমাদের সকলের দেওয়া উচিত। তো যাই হোক, বিগত 2 দিন ধরে আমরা 5টি সংবিধিবদ্ধ এবং সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে ইতিমধ্যে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে আমরা চলে আসছি। মোটা দাগে এই প্রতিষ্ঠানগুলো নিয়ে ইতিমধ্যে সংবিধানে অন্তর্ভুক্ত আছে। এখন আলোচনাটা হচ্ছে এই সংবিধানে আমরা আসলে নিয়োগ প্রক্রিয়ার যে বাছাই কমিটি, এই কমিটিটাকে যুক্ত করব কি করব না, এই জায়গায় একমত হতে পারলেই তো আমাদের আসলে এই বিষয়ে আর আলোচনার প্রসিড করা কোনো প্রয়োজন ছিল না। তা আমাদের বক্তব্যটা একবার স্পষ্ট। আমরা বিগত সময়ে যেভাবে পিএসসি থেকে শুরু করে আমরা অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিয়ে দিয়েছি, একই সাথে আজকে ন্যায়পাল এবং মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, সেটাও ইতিমধ্যে আলোচনা হয়েছে। ন্যায়পালের বিষয়েও আমরা একবারে শতভাগ একমত কমিশনের সাথে, যেটা অবশ্যই সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। তবে আমাদের কম্পোজিশন নিয়ে একটা পয়েন্টে ভিন্নমত আছে, যে আপনারা যে 7টি পয়েন্ট এখানে অন্তর্ভুক্ত করেছেন, 6 নম্বর পয়েন্টে আপনারা দিয়েছেন যে রাষ্ট্রপতির একজন প্রতিনিধি যিনি নির্দলীয় ব্যক্তি এবং আইনের দ্বারা নির্ধারিত যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হবেন। তো আমার বক্তব্য হচ্ছে, প্রেসিডেন্ট যেহেতু আলটিমেট অ্যাপয়েন্টিং অথরিটি, তিনি নিয়োগ দেবেন, তো সুতরাং আবার তার পক্ষ থেকে একজন প্রতিনিধি এই কম্পোজিশনে বা এই কমিটিতে রাখার যৌক্তিকতা কতটুকু বা প্রয়োজন আছে কিনা, এটা বোধহয় কমিশনের একটু ভেবে দেখার বিষয়। প্রেসিডেন্টের প্রতিনিধি বাদ দিয়ে এখানে অন্য কোনো লেয়ার থেকে বা অন্য কোনো আপনারা থেকে কোনো ব্যক্তিকে যুক্ত করতে পারেন, অথবা 6 জনও থাকতে পারে। জাস্ট আমরা প্রেসিডেন্টের যে অ্যাপয়েন্টিং প্রতিনিধি সেটার বিরোধিতা করছি, বাকি 6টা পয়েন্টের সাথে একমত। একই সাথে আমি আবারও পুনর্ব্যক্ত করছি যে 5টি সংবিধিবদ্ধ এবং সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে বিগত 2-3 দিন ধরে আমরা আলোচনা কন্টিনিউ করেছি, এই 5টি সাংবিধানিক বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। এটা নিয়ে অনেক আলোচনা, অনেক তিক্ত অভিজ্ঞতা আছে আমাদের বিগত 54 বছরের। এটা নিয়ে আমরা আর আগামীতে নতুন তিক্ত অভিজ্ঞতার শিকার হতে চাই না বা মুখোমুখি হতে চাই না। অনেক রক্ত ত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশ পেয়েছি। অনেকে এখানে গরম গরম কথা বলেন, কিন্তু বাস্তবতা সবাই জানেন, বিগত 15-16 বছরের ইতিহাস, সেই ঘটনাগুলো এখনো যদি আমরা স্মরণ করি, চোখ দিয়ে পানি পড়ে। আপনারা স্মরণ করেন কিনা আই ডোন্ট নো। আমি অনুরোধ করব প্রত্যেক দিন ঘুমানোর আগে অ্যাটলিস্ট বিগত 15 বছরের আওয়ামী দুঃশাসনকালের যে ঘটনাগুলো, এগুলো স্মরণ করবেন। এগুলো স্মরণ করলে আমি আশা করব এই হাউজে এসে আমাদের বক্তব্য অনেকটাই ভিন্ন দিকে মোড় নেওয়ার সুযোগ রয়েছে। তো যাই হোক, এই হাউস থেকে যাতে দেশ ও জাতির কল্যাণে ভালো কিছু বেরিয়ে আসে, সেদিকে সকলের ফোকাস দেওয়ার আমি অনুরোধ করছি, এবং এই হাউস থেকে যাতে আমরা জাতির কল্যাণে ভালো কিছু সিদ্ধান্তে উপনীত হতে পারি। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ জনাব ফারুক হাসান। এটার ব্যাপারে জাভেদ ইয়াসিন কি ভিন্ন মত পোষণ করছেন এই বিষয়ে? আচ্ছা, আমরা বরং উৎসাহিত করছিলাম যাদের ভিন্ন মত আছে। না, ভিন্ন মতের সাথে এটাও একটু যোগ করা দরকার, সেটা হচ্ছে নেপালের বিধান তো আমাদের সংবিধানে একদম সেই 72 সংবিধান থেকেই আছে, কিন্তু আজ পর্যন্ত নেপাল নিয়োগ দেওয়া হয় নাই। তো আমরা তো নেপাল নিয়োগ কমিটি নিয়ে কথা বলছি। আসলে কমিটি করে কি হবে যদি আসলে শেষ পর্যন্ত নিয়োগটাই দেওয়া না হয়? নেপাল কেন দরকার? সরকারি কর্মকর্তা কর্মচারী, সরকারি প্রতিষ্ঠানের স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে
নাগরিক সমাজের যে অভিযোগ আছে সেগুলো তদন্ত করা, সেগুলো দেখা, সেগুলো নিয়ে যাচাই বাছাই করে সুপারিশ দেয়া, এটাই মূলত ন্যায়পালের কাজ। ন্যায়পাল থাকলে যেটা হয়, সরকারি কর্মকর্তা কর্মচারীরা, সরকারি প্রতিষ্ঠানগুলো স্বেচ্ছাচারী হতে পারে না। তারা দুর্নীতি করলে সেটা ন্যায়পাল সেটা নিয়ে যখন অভিযোগ করবেন সেটা সরকারের উপর একটা প্রেশার ক্রিয়েট করে। সেই জন্য ন্যায়পালটা জরুরি আমরা মনে করি। কিন্তু এই দিকটা কিভাবে সমাধান করা যাবে যে ন্যায়পালটা যেন নিয়োগ অবশ্যই দেয়া হয়, যেটা বিগত এত বছরে আমরা একটা ন্যায়পাল দিতে পারি নাই, কোনো সরকারি ন্যায়পাল নিয়োগ দেয় নাই, এটাও যেন বাধ্যবাধকতা করা হয়, সেই দিক থেকে আমি দৃষ্টি রাখার জন্য অনুরোধ করব। ধন্যবাদ। ধন্যবাদ। এই নোটটা নেওয়ার জন্য আমাদের কর্মকর্তাদের অনুরোধ করছি যে ন্যায়পাল নিয়োগের বাধ্যবাধকতা সৃষ্টির বিষয়টাও এখানে ইনক্লুড করা, সেটা সংবিধানে কিংবা আইনে যেখানেই হোক। তো আমি এখন মমিনুল আমিন, আপনি আচ্ছা ওকে, আমি আগে মমিনুল আমিনের কাছ থেকে আপনার কাছে আসি। ভিন্ন মত? ধন্যবাদ মাননীয় সহসভাপতি। যেহেতু ভিন্ন মত দিতে হবে, একটু ছোট ব্যাখ্যা দিয়েই বলি। আমি প্রথমে জাভেদ ইয়াসিন ভাইয়ের কথাটাই বলি। আমরা আসলে ন্যায়পাল নিয়োগে কম্পোজিশনটা, মানে যেই ন্যায়পালটা বাংলাদেশে এখনো ফাংশনই করে না, সেটা কম্পোজিশন কী হবে, মানে নিয়োগ কমিটি কী হবে, সেটা সংবিধানে অন্তর্ভুক্ত করার বিষয় নিয়ে আলোচনা করছি। স্বাভাবিকভাবে আমরা বিরোধিতা করছি এই নিয়োগের যে কমিটি, সেইটা সংবিধানে অন্তর্ভুক্ত করা আমরা করতে চাই না, এটা আইন দ্বারাই হোক। এখন আমি জাভেদ ইয়াসিন ভাইয়ের কথা সমর্থন করে বলি, ন্যায়পাল নিয়োগটা যাতে আগামী সরকার করে, এটাও আমরা জাতীয় সনদে অন্তর্ভুক্ত করতে পারি, এটা গুরুত্বপূর্ণ। আরও বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনাদের আলোচনা আসলে মনে আরও ভালো হতো, যে ন্যায়পাল কিন্তু রাইট নাও আমার জানা মতে বিশ্বের 70টা দেশে আছে 2টা মডেলে। একটা মডেল কাজ করে যেটা অনেকটা জাভেদ ইয়াসিন ভাই বলে সরকারের পক্ষপাত আচরণ, পার্টিজান আচরণ, তাদের দুর্নীতি, মানে দুর্নীতি না, তাদের অহেতুক বিলম্ব, হয়রানি, এই বিষয়গুলো তদন্ত করে সরকারের কাছে একটা সুপারিশ করে যে এটার প্রতিকারের ব্যবস্থা, নাগরিকের হয়রানির এই প্রতিকারের ব্যবস্থা কী হবে, এটা হলো একটা মডেল। আর আরেকটা মডেল হচ্ছে তারা মূলত দুর্নীতি দমন সংস্থা হিসেবে কাজ করে। উদাহরণ হিসেবে কোরিয়া, ফিলিপাইনে যে ন্যায়পালগুলো রয়েছে, আবার কিছু কিছু দেশে ন্যায়পাল রয়েছে। সুইডেনে আছে চিলড্রেন কমিশনার, হ্যাঁ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে যে চিলড্রেন ন্যায়পালও রয়েছে এরকম। তো আমাদের দেশে বিএনপি আমলে 2005 সালে একবার ট্যাক্স অম্বুডসম্যান নিয়োগ হয়েছিল, মানে ট্যাক্স হয়েছিল বিএনপি আমলে 2005 সালে আয়কর, মানে ট্যাক্সের ক্ষেত্রে, ট্যাক্স ডিপার্টমেন্টে, যেটা আওয়ামী লীগ সরকার 2010 সালে কি করে, বিলুপ্ত করে দেয়। তো আমরা আমাদের আলোচনাটা অনেক বেশি ফ্রুটফুল হতো যদি আমরা এটা করতে পারতাম যে ন্যায়পালটা কোন মডেলে হবে, তার ফাংশন কী হবে, এটা নিয়ে, এবং একটা বাধ্যবাধকতা যে না আগামী সরকার ন্যায়পালটা নিয়োগ করবে। এতটুকুন থাকলেই মনে হয় আলোচনাটা ফ্রুটফুল হতো। এটার কম্পোজিশন সংবিধানে আনা, সেটা পক্ষ বিরোধ, আমরা বিরোধী মত দিচ্ছি, কেউ বলবে না এটা সংবিধানেই আসতে হবে। বাস্তবতা থেকে দূরে যেয়ে যদি আমরা আলোচনা করি, জাতির স্বার্থে আমরা আসলে ভালো কিছু করতে পারবো না। ধন্যবাদ। ধন্যবাদ মমিনুল আমিন। জনাব ইসমাইল জবিউল্লাহ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব ইসমাইল জবিউল্লাহ। সম্মানিত সভাপতি, সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। নেপাল শব্দটা নিয়ে গত দিন বক্তব্য দেওয়ার সময় আমি আলোচনা করেছিলাম। পুলিশ কমিশনের যখন কথা উঠেছিল, আমি বলেছিলাম যে নেপাল তো দরকার। নেপাল কথাটা নতুন করে বলার কিছু নেই, এটা সংবিধানে অলরেডি আছে, আমরা সবাই জানি। বিএনপির সময়ে ট্যাক্স অম্বুডসম্যান নামে এই পদ ক্রিয়েট করা হয়েছিল এবং বেশ কিছু দিন পর্যন্ত এখানে কাজ করেছে। একটু আগে মমিনুল আমিন বলেছেন সেটাকে আনফর্চুনেটলি বন্ধ করে দেওয়া হয়েছে। তো এই দেশে নেপালের যে ভূমিকা, সেটাকে আসলে কার্যকরভাবে আমরা দেখার সুযোগই পেলাম না। তার আগেই এটাকে ইট ওয়াজ নিপড ইন দি বার্ড। তো এই জন্য এই সিচুয়েশনটাকে আমরা মনে রেখে কাজ করা উচিত। নেপাল যেটা আছে, সেই নেপালটা আমার মতে সংবিধানে যেহেতু অলরেডি অন্তর্ভুক্ত আছে, এটার জন্য একটা আইনও হয়েছে বলে আমার রুদ্দুর মনে পড়ে। নেপাল একটা তৈরি কিভাবে হবে সেটার জন্য একটা আইনও আছে। তো যেখানে আইন আছে, যেখানে সংবিধানের এটা অন্তর্ভুক্ত, সেখানে নতুন করে আবার এটাকে কিভাবে প্রক্রিয়া করার কথা হচ্ছে, মানে কাইন্ড অফ একটা তৈরি জিনিসকে আবার নতুন করে তৈরি করার ভাবা হচ্ছে কিনা, এটা আমি ভাবছি। তো বরঞ্চ আইনটাকে রিভিউ করে, রিভিজিট করে ওইটাকে শক্ত করা যায় কিভাবে, সেটা করলেই আমার মনে হয় ব্যাপারটা সমাধান হয়ে যায়। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ধন্যবাদ জনাব ইসমাইল জবিউল্লাহ। আমি আমন্ত্রণ জানাচ্ছি জনাব ফরিদুজ্জামান ফরহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম।
আমি বলবো যে ন্যায়পাল যে আপকামিং পার্লামেন্ট হবে, আবার যে সরকার আসবে, তারা যে ন্যায়পালটা নিয়োগ দেবে এইটার ব্যাপারে আমাদের জোরদার দাবি জানানো দরকার। কারণ পার্লামেন্টে আমাদের সংবিধানে ন্যায়পালের ব্যাপারটা আছে, কিন্তু এই ন্যায়পাল বাস্তবে তো এখন পর্যন্ত আসি নাই কিছু। ন্যায়পাল যদি বাস্তবে থাকতো এবং ন্যায়পাল যদি 5 বছর থাকতো, তাদের ফাংশনে যদি আইন যারা কর্মকর্তা থাকতো তারা যদি সঠিকভাবে কাজ প্রয়োগ না করতো, তখন এই প্রক্রিয়া বাছাই বা যাদের ন্যায়পাল নিয়োগ করতো তাদের বাছাইটা যদি সঠিকভাবে না হতো, তাহলে না এটা আমরা সংবিধানে অন্তর্ভুক্ত করতাম। কিন্তু যে জিনিসটা বাস্তবে রূপই নেই, সেই জিনিসটা বাছাই প্রক্রিয়াটা কেন আমরা সংবিধানে দিব? সংবিধানে তো ন্যায়পালের বিষয়টা আছে। বাছাই প্রক্রিয়াটা বর্তমান যে আইনটা আছে সেই আইনের কোনো ঘাটতি আছে কিনা, আইনে কোনো শর্টফল আছে কিনা, লুফুল আছে কিনা, সেইটা নিয়ে আলোচনা করে এটা পার্লামেন্টে ল করে সেটাকে আরো উন্নত কিভাবে করা যায় সেইটাই ভাবে চিন্তা করা উচিত। অতএব আমার মনে হয় না যে সব কিছুই সংবিধানের বাছাই প্রক্রিয়া অন্য দিয়ে একটা কাব্য রচনা করে সংবিধানকে একটা কাব্য রচনা করলাম, এটা সঠিক হবে না। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। জনাব ইসমাইল জবিউল্লাহ, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা। আমি বলছি যে বলা হয়েছে, জাভেদ সাহেব বোধহয় বলেছিলেন যে নেপালের একটা প্রতিষ্ঠান গড়ে তোলা উচিত এবং নেপালের মতো যাতে করে ওয়াচডগ হিসেবে কাজ করতে পারে এবং ওনার কাছে যেন সবাই মিলে যেতে পারে। বিএনপি 31 পয়েন্টসের মধ্যে একটা দফাই আছে নেপাল প্রতিষ্ঠা করা হবে, নেপালকে পূর্ণাঙ্গভাবে কার্যকরী করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা কিন্তু বিএনপির একটা ঘোষিত দফা, যে 31 দফার মধ্যে একটা। এটা আপনাদের মনে করে দেওয়ার জন্য কথাটা বললাম। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা অলরেডি সংবিধানে আছে এবং এটার জন্য একটা আইন তৈরি করা আছে। সেই আইন অনুসারে ট্যাক্স অম্বুডসম্যান অ্যাপয়েন্টমেন্টও দেওয়া হয়েছে বিএনপির সময়ে, তো এবং সেটা গত সরকার এসে সেটা ডিসকন্টিনিউ করেছে। এই কথাগুলো বলেছি। অতএব ওইটাকে যাতে আমরা আবার রিফর্ম করতে পারি, ওই আইনটাকে যদি প্রয়োজন মনে হয় সেই আইনটাকে আমরা আরেকটু রিভিজিট করতে পারি। নতুন করে কনস্টিটিউশনে এটা আনার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমার মনে হয় না। থ্যাংক ইউ। হ্যাঁ, বিএনপির আমি বলতে বিএনপির কথা বলছি। থ্যাংক ইউ। ধন্যবাদ। জাভেদ রাসেল কি কোনো, যেহেতু আপনার নাম নিয়েছে সে কারণে। আচ্ছা, ভাই যেহেতু বলেছেন আমি সেই হিসেবে একটু বলছি। দেখেন, ওনারা ট্যাক্স অম্বুডসম্যান কিন্তু নিয়োগ দিয়েছিলেন, সেটা পরে সরকার এসে ঠাস করে সরিয়ে দিল। আইনে থাকলে কিন্তু এই সুবিধাটা থাকে যে আপনি যখন তখন স্বেচ্ছাচারিতা করার একটা সুযোগ থেকে যায়। তো সেই ক্ষেত্রেই আসলে সংবিধানে আনার কথাটা বলা হচ্ছে, নিয়োগ প্রক্রিয়ার কথাটা, যাতে এই নিয়োগটা একটা প্রক্রিয়ার মাধ্যমে আনতে পারে এবং পরবর্তী সরকার চাইলেই যাতে সেটাকে একবারে শূন্য পদ হিসেবে একের পর এক বছরের পর বছর রাখতে না পারে, সেই জন্যই আমার মনে হয় এই নিয়োগ কমিটির কথা বলা হচ্ছে। এবং আমরা মনে করি এটা সংবিধানে থাকা খুবই জরুরি, বিশেষ করে নিয়োগ কমিটিটা, কারণ এর ফলে এবং বাধ্যবাধকতা যদি করে দেওয়া হয় তাহলে কোনো সরকার এসে এটাকে খালি রাখতে পারবে না এবং কোনো সরকার এসে এটাকে কেউ একটা নিয়োগ দিল সেটাকে আবার ঠাস করে সরিয়ে বদলে ফেলতে পারবে না। তো এই ক্ষেত্রে আমরা মনে করি স্পষ্টভাবে এটা সংবিধানে থাকতে হবে, এই নিয়োগ কমিটিরও সংবিধানে থাকতে হবে এবং ন্যায়পাল নিয়োগটাও বাধ্যতামূলক করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ। এখন সাধনা মহল, আম জনতার দল। হ্যাঁ, আপনি যেটা লিখেছেন আমি এটা বুঝতে পারছি না। আপনি লিখেছেন ন্যায়পাল নিয়োগ খুব খারাপ। না, আমি পড়তে পাচ্ছি, আচ্ছা আমি বলি, বুঝতে পারছি না কনসেপ্টটা, একটু বলুন। মানে আমাদের সনদে এটা লেখার জন্য অনুরোধ করছি যে সরকারি আসুক ন্যায়পালটাকে সত্যি সত্যি গঠন করার জন্য অঙ্গীকার জ্ঞাপন করছে। এই বিষয়ে জাতীয় সনদে লেখা থাকে, রাইট, বরঞ্চ এইটা জাতীয় সনদে লেখেন, আমরা সবাই অঙ্গীকার করি। কিন্তু আমরা ন্যায়পাল নিয়োগের বিধানটা সংবিধানে অন্তর্ভুক্ত করার পক্ষে না বিপক্ষে? না, সংবিধানে যে অন্তর্ভুক্ত করতে যে জিনিসটা নাই, হ্যাঁ, অঙ্গীকার না কাগজে কলমে আছে, বাস্তবায়িত তো হয় নাই। তাহলে এখনই বাস্তবায়নের জায়গাটায় নাকি আমার মানে কংক্রিট অপশন হচ্ছে সনদে এভাবে লেখা থাক যে সকলে মানে ঐক্যমত্য হয়েছে যে যেই ক্ষমতায় আসুক ন্যায়পালটাকে বাস্তব রূপ দেবে, একটা ন্যায়পাল সেক্রেটারি প্রতিষ্ঠা করবে। প্রশ্নটা হবে যে ন্যায়পালটা নিয়োগ কিভাবে হবে? আচ্ছা, নিয়োগের ক্ষেত্রে সেটা যদি সংবিধানে সংবিধিবদ্ধ করতে হয় সেটা পরবর্তীর জন্য রেখে দেন, এখন যেটুকু আছে সেটুকু বাস্তবায়িত হোক।
না এখন তো নাই, নিয়োগ কিভাবে হবে সেটা তো না না, নিয়োগ প্রক্রিয়া কাগজ নীতিমালার ভিতর আছে না, সেটাও নাই আলহামদুলিল্লাহ। যদি কিছুই না থাকে তাহলে তো অবশ্যই হাত দিতে হবে, সেটা যেই অপশনেই যাক। মানে সংবিধিবদ্ধ হতে হবে কিনা সেই ক্ষেত্রে আমি মনে করি ফ্লেক্সিবল থাকা উচিত, কিন্তু জিনিসটা বাস্তবায়িত যে করতে হবে সেই ব্যাপারে অঙ্গীকার করতে হবে, এবং তার জন্য যদি কমিটি গঠন করতে হয় সে বিষয়ে আলাপ করা যেতে পারে যদি কমিটি গঠনের প্রক্রিয়া নাই থাকে। ধন্যবাদ। আমি আমন্ত্রণ জানাচ্ছি ব্যারিস্টার সানি আব্দুল হক, এবি পার্টির। আপনি কি এটার বিপক্ষে অবস্থান নিচ্ছেন নাকি? তো মাইক্রোফোন দিয়েন, কিন্তু সমর্থনে আমরা খুব বেশি উৎসাহিত করছি না বলার জন্য। আসসালামু আলাইকুম। এখানে বোধহয় বাই অ্যান্ড লার্জ সবাই একমত যে অম্বাডসম্যানের পদটা রাখা দরকার, বা এটা যেটা আছে যেভাবে অলমোস্ট অ্যাবান্ডন্ড আর কি, এটাকে সচল কিভাবে করা যায়, এটা বোধহয় সবাই একমত, এটা এদের মধ্যে বোধহয় কারোই নাই। এখন মৌলিক আরেকটা প্রশ্ন হচ্ছে যে এটা কোন ফর্মে রাখবেন, এটা কি কনস্টিটিউশনাল না, আপনি মানে আনলেস ইউ আর এ ফ্রি ম্যান, আপনি শেষ তো। আচ্ছা, এখন এটাকে আমরা সাংবিধানিকভাবেই এটা যেভাবে অন্যান্যগুলো সাংবিধানিক প্রতিষ্ঠানের অন্যান্য জায়গাগুলো যেভাবে রাখা হয়েছে, দেখুন আমি বোধ করি যে 3টা কারণে এটাতে রাখা উচিত। 1 নম্বর হচ্ছে যে আমরা তো একটা অ্যাপ্রোচ অ্যাডাপ্ট করেছি যেটা কনসিস্টেন্সি থাকা দরকার। সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের যে আমরা কম্পোজিশনগুলো, এইগুলো আইন দ্বারা হবে নির্ধারিত, না এটা আমাদের কনস্টিটিউশনে সেট আউট করা থাকবে। আমরা কিন্তু যে ল্যাটার যে ক্যাটাগরি যে সংবিধানে থাকবে, এটা তো আমরা অন্যান্য প্রতিষ্ঠানের জায়গায় তো এই আইডেন্টিক্যাল অ্যাপ্রোচ গ্রহণ করেছি, তো এইটা রাখা দরকার ন্যায়পালের সংবিধানেই কনসিস্টেন্সি বজায় রাখার জন্য। 1, 2 হচ্ছে যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা যে ইসমাইল জবিল্লাহ সাহেব যেটা বলেছেন আর কি, যে বিএনপির করা ন্যায়পাল আওয়ামী লীগ বাতিল করেছে, এটাতে আমি বিনয়ের সাথে আমি বোধ করছি যে তাড়ন করতে পারবেন, সংবিধান তো অত সহজে করা যাবে না, এই জন্য এই কাঠিন্যের বিবেচনায় এটা সংবিধানে রাখা দরকার। আরেকটা যেটা হয়তো কোনো মেজর কোনোই না, এই অম্বুডসম্যানের এই পোস্টটা, এটা তো আমাদের ওয়ান অফ আওয়ার গুরুর ফ্রেন্ডস, এটা বহু আগে থেকেই তো আছে, এটা অচল অবস্থায় আছে, এই অচল অবস্থা দূরীকরণের জন্য আমাদের তো এটা করা দরকার। আমাদের এখানে আসলে মৌলিক যে 2টো প্রশ্ন, এটা সমাধান হয়ে গেলে তখন আমরা প্রসিড করতে পারি 3rd কোশ্চেনে, এটা কম্পোজিশন কি হতে পারে। কম্পোজিশন নিয়ে আসলে এখানে আলোচনা হওয়া দরকার, কিন্তু এই স্টেজে এসে এটা সংবিধানে থাকবে না এটা আইনে থাকবে, এটা বোধহয় খুব বেশি ডাজন্ট ম্যারিট অ্যান আনসার, বিকজ আমরা তো একটা অ্যাপ্রোচ অ্যাডাপ্ট করে ফেলেছি যে এগুলো সংবিধানে থাকবে অন্যান্য প্রতিষ্ঠানের মতোই। তো এখান থেকে শুধু মানে শুধু এটার জন্য ইন আইসোলেশন এটা আলাদা থাকবে, এটা বোধহয় মানে অসুন্দর দেখাবে এবং এটা ইনকনসিস্টেন্ট হবে বলে বোধ করছি। ধন্যবাদ। ধন্যবাদ জনাব সানি আব্দুল হক। এটার ব্যাপারে আর ভিন্নমতার কারণ নাই বলেই মনে হচ্ছে। মানে জনাব মোস্তাফিজুর রহমান ইরান, লেবার পার্টি। ধন্যবাদ। দীর্ঘ অনেক দিন যাবৎ আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনের এই মূল্যবান এই উদ্যোগ এবং যে আমাদের জাতীয় ঘোষণাপত্র নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। তো এই ঘোষণাপত্রটা কালকে খুব মনোযোগ দিয়ে পড়ছি, খুব সুন্দর উপস্থাপনা হয়েছে, কিন্তু এই যে বিগত 16-17টি বছর যাবৎ গণতন্ত্রের জন্য যে লড়াই, গুম খুন অপহরণ থেকে শুরু করে আয়নাঘর থেকে শুরু করে যে টোটাল আমাদের যেই আন্দোলন সংগ্রামের এই বিষয়টাকে অন্তর্ভুক্ত করা খুবই দরকার। এটা হচ্ছে 1 নম্বর। জনাব ইরান, এটা নিয়ে তো আলোচনা করছি না, আপনাকে দল হিসেবে আমি আমার খসড়া পাঠানো হয়েছে এবং এই জন্যই পাঠানো হয়েছে যে আপনি আপনার ভাবনাগুলা ইনপুট আকারে বা সাজেশন আকারে আপনি দিবেন কমিশনে। ধন্যবাদ। ধন্যবাদ। জি, আলোচনা যদি শুরু হয় তাহলে ধরেন শেষ করে। ন্যায়পালের ব্যাপারে আমার ছোট একটু বক্তব্য, যে এটা তো আমাদের সংবিধানে আছে, কিন্তু এটা কিন্তু আমরা দেখছি যে এটা কার্যকর হয় নাই কখনো।
এটা কার্যকর করা দরকার। আর একটা বিষয় আমাদের এখানে আলোচনায় আসা উচিত ছিল কমিশন থেকে, এটা হচ্ছে ট্রুথ কমিশন। এই ট্রুথ কমিশন এটা যদি হতো বেশ ভালো হতো, এবং এটা নিয়েও আলোচনা করার কোনো সুযোগ আছে কিনা এটাও একটু চিন্তা করা দরকার। ধন্যবাদ। ধন্যবাদ জনাব মুস্তাফিজুর রহমান ইরান। তিনি ভিন্নমত করেননি, তিনি বলেছেন যে এটাকে কার্যকর করা দরকার। তো তাহলে আমরা আর কাউকে পাচ্ছি না এই বিষয়ে। এটা তাহলে মাননীয় সহসভাপতি এই মুহূর্তে কক্ষে নাই। আমি আমাদের কমিশনের কর্মকর্তাদের অনুরোধ করছি মাননীয় সহসভাপতিকে খবর দেবার জন্য যে আমরা অলমোস্ট আলোচনা শেষ করেছি। জনাব মঞ্জুর কাদের, নাগরিক ঐক্য, আপনি কিছু বলতে চাচ্ছেন এই বিষয়ে? আমি একটা জিনিস বলতে চাচ্ছি যে সংবিধানের ৭৭ ধারায় যেভাবে বলা আছে পদ প্রতিষ্ঠার জন্য ঐচ্ছিকভাবে জিনিসটা দেওয়া আছে, যে ইচ্ছা করলে পারবেন কিংবা পারবেন। হ্যাঁ, এই জন্যই এখন বিধান করার উদ্যোগটা নেওয়া হয়েছে। হ্যাঁ, এটা এই শব্দটা এখানে চেঞ্জ করা দরকার একটু। জি, এটা যখন এটা যদি গৃহীত হয় কমিশনের প্রস্তাব, তাহলে ওই শব্দটা পরিবর্তিত হয়ে যাবে খুব সঙ্গত কারণেই। আমরা আলোচনা এখানে শেষ করছি এই বিষয়ের উপরে। একটু আমরা ১-২ মিনিট একটু অপেক্ষা করি, মাননীয় সহসভাপতি আসবেন, আমরা তারপরে অন্য সাবজেক্টে তার অনুমতি সাপেক্ষে অন্য সাবজেক্টে যাব। মাননীয় সহসভাপতি, আমাদের ন্যায়পাল বিষয়ক আলোচনা শেষ হয়েছে এবং নোটে আছে কয়েকজন এটার ব্যাপারে ভিন্নমত পোষণ করেছেন, আর বাকি যারা নীরব আছেন তারা এটা সমর্থন করছেন বলেই আপনি হয়তো ধরে নিতে পারেন। না, আমরা তো আপনার সমর্থনে ধরে নিচ্ছি যে আপনি সমর্থন করেন না, কিন্তু না, আপনার আগের অবস্থান তো আছেই। হ্যাঁ, ফলে এটা আপনার বিএনপি, আপনি ছিলেন না বিএনপির পক্ষ থেকে? আপনাদের অবস্থানটা স্পষ্ট। না মাননীয় সহসভাপতি, এই জন্যই আমরা আলোচনাটা শেষ করছি। না মাননীয় সহসভাপতি, আপনি ছিলেন না, সালাউদ্দিন ভাই আলোচনা করেনি, কিন্তু বিএনপির তরফে জনাব ইসমাইল জবিউল্লাহ বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আলোচনা অংশ নিয়েছিলেন। ক্লারিফিকেশনের জন্য ওইভাবে না বলে, হ্যাঁ ওইটা ক্লারিফিকেশন দিয়েছে, ওইভাবে ক্লারিফিকেশন দিয়েছে। এবং গতকাল কথা তো আসলে বলতে চাই নাই, কারণ চর্বিত চর্বণ এবং সময় নষ্ট। এবং আপনার লাঞ্চের আগেও যে বিষয়টা আপনারা আধা ঘন্টায় সমাপ্ত করতে পারতেন, যে ঠিক আছে নোট অফ ডিসেন্ট সহ আমরা তত্ত্বাবধায়ক সরকারের এই জায়গায় আসলাম, সেটা আপনি সময় নিয়েছেন একেবারে 2টা 2:30 লাঞ্চ, এর পরে আবার 3টা 4টা পর্যন্ত সময় আছে আপনার হাতে। আগামীকালকে একদিন 30শে জুলাই এবং 31 তারিখ। 31 তারিখে আপনি সিগনেচার করতে চাচ্ছেন, ফর্মালিটিস করতে যে কি সেদিন আলোচনা করে আর বাকিটা শেষ করতে পারবেন? তো সুতরাং যে স্পিড এবং যেই ভাবে আমরা পার্টিসিপেটরি অবশ্য ইনক্লুসিভ আলোচনা হচ্ছে, সেই হিসাবে আমার মনে হয় না যে আপনি সেই টাইম লিমিটটা বজায় রাখতে পারবেন। তবে আমার সাজেশন হচ্ছে যে বিষয়ে আমরা গতকালকে বক্তৃতা দিয়েছি, আমাদের পক্ষে জনাব ইসমাইল জবিউল্লাহ একটু ক্লারিফিকেশন দিয়েছেন। আমি আপনাদের লিখিতভাবে যে রিপোর্টটা দিয়েছি, আমি তো সবসময় অল ইকুইপড থাকি ওই হিসেবে বলছি আর কি, সেটা পৃষ্ঠাটা উল্টালাম। এখানে লেখা আছে ইমদাদ ভাই স্টাডি করে একটা রিপোর্ট দিবেন। তারপরে আমাদের এখানে লেখা আছে যেটা লিখিত রিপোর্টের উপরে আপনাদের কাছে যেটা আমরা মতামত পুনর্বার দিয়েছিলাম এলডি হলের আলোচনায়, সেখানে বলা আছে আইনটা আমরা নীতিগতভাবে একমত যুগোপযোগী করার 1980 সালের ন্যায়পাল আইনটা, যেহেতু এটা কখনো এক্সপেরিমেন্ট করা হয়নি। কর ন্যায়পাল কিছুদিন দিয়েছিলেন আমাদের মাননীয় অর্থমন্ত্রী সাইবুর রহমান সাহেব, সেটা পরবর্তীতে আর কার্যকর হলো না, রাখলো না। তা এখন যে জিনিসটা আমরা ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসের মধ্যেই যেতে পারি নাই, যে ন্যায়পাল ব্যবস্থাটা আমরা এক্সপেরিমেন্ট করি নাই, সেই অভিজ্ঞতা আমাদের হয়নি। সুতরাং এটাকে একটা কনস্টিটিউশনাল বডি, যদিও আর্টিকেল 77 আছে, সেটা আমরা কখনো কার্যকর করলাম না। অ্যাট বেস্ট আপনারা এখানে ঐকমত্য কমিশন রাখতে পারেন যে ন্যায়পাল ব্যবস্থা অবশ্যই প্রতিষ্ঠা করতে হবে, সেটার বিষয়ে একমত, এবং ন্যায়পাল সংক্রান্ত যে আইনটা আছে সেটার কর্মপরিধি, পাওয়ার ফাংশন, এগুলা আরও আপ টু ডেট করে যুগোপযোগী করা হবে। এবং তারপরে বলতে পারেন যে এই কর্মপরিধির ভিতরে ন্যায়পালের জুরিসডিকশন কি হবে। ন্যায়পালের জুরিসডিকশন হিসেবে আপনারা প্রপোজ করেছেন এনি মিনিস্ট্রি, এনি কর্মচারী, এনি অফিস এবং যে কোনো মোটামুটি সরকারি
সবকিছু বা স্বায়ত্তশাসিত বা সরকারের সবকিছু মন্ত্রণালয় সহ সবার বিরুদ্ধে এখানে অভিযোগ আসবে, যে কোনো অভিযোগের তদন্ত হবে। কিন্তু ন্যায়পালের অফিসটা যদি সেট আপ না হয়, তাহলে তদন্ত করার জন্য ন্যায়পাল এবং তার প্রাইভেট সেক্রেটারি একজন কিছুই করতে পারবে না। তো সুতরাং ন্যায়পালের অফিসটা আমরা কার্যকর করি, ন্যায়পালের জন্য একটা সেক্রেটারিয়েট করি, ন্যায়পালের জন্য এই আইনটা যুগোপযোগী করি এবং ন্যায়পালের এখতিয়ার, দায়িত্ব, পাওয়ার অ্যান্ড ফাংশন করি। আদারওয়াইজ ন্যায়পালের এখানে যে কোনো কেউ যে কিছু বিষয়ে যদি অভিযোগ উত্থাপন করে, যেটা আমাদের সরকার পরিচালনার অভিজ্ঞতা হয়েছে, জাতীয় সংসদের স্থায়ী কমিটির মাননীয় চেয়ারম্যান এবং সদস্যগণের যে অবস্থা আমরা দেখেছি, আমাদের জাতীয় চরিত্র হিসেবে আর কি, আমাদের মানে আমাদের যে কালচারাল হাইট সেই হিসেবে, তাতে করে কোনো মিনিস্ট্রিও কাজ করতে পারে না। এবং অন্যান্য ক্ষেত্রে এই যে ন্যায়পালের ব্যবস্থা রাখবে, সেটা হবে আরেকটা দ্বিতীয় ব্যারিকেড। এইখানে সেই জন্য আইনটা ডিটেইল করা দরকার, তাদের পাওয়ার, ফাংশন, অথরিটি কী হবে, কোন কোন জুরিসডিকশন রাখবেন, কিভাবে সে তদন্ত করবে, তদন্তের ফলাফলটা কী হবে। বিকজ ন্যায়পালটা যদি আমরা ধরে নিই যে একটা কোয়াসি জুডিশিয়াল বডি, অনেকটা যেহেতু তদন্ত করতে পারবে, অভিযোগ আনতে পারবে, বাট এটা কোনো ট্রায়াল করতে পারবে না, তার ফলাফলটা কী হবে এবং তার রিকমেন্ডেশনটা কোথায় যাবে, সেটা মিনিস্ট্রিতে যাবে, সরকার কাছে যাবে, সেটার বাধ্যবাধকতা কী হবে, এগুলো আমরা ডিটেইল করে সেটা আইনের মধ্যে একটা সমৃদ্ধ অবস্থা করি। সেটা না করে যদি এখানে আপনি শুধু কনস্টিটিউশনাল বডির মধ্য দিয়ে তার নিয়োগটার কথা চিন্তা করেন, সেটার কথাই বলছি যে লেট আস ডিসাইড দ্যাট ন্যায়পালের প্রভিশনটা ছিল আর্টিকেল 77-এ এখনো আছে, সেই কনস্টিটিউশনাল প্রভিশনটা যেন অবশ্যই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে ন্যায়পাল নিয়োগের ব্যবস্থা করা হোক এবং সেই ন্যায়পালের জন্য একটা সেক্রেটারিয়েট এবং আইনটা যুগোপযোগী করা হোক, সেই আইনের মধ্যে তার অথরিটি, পাওয়ার, ফাংশন ডিটেইল করা হোক, তার তদন্ত প্রক্রিয়া এবং তার ফলাফলের মধ্য দিয়ে সেটা কোথায় গিয়ে কার্যকর হবে সেটা ওখানে দেখা হোক। এখন যদি সেখানে আর একটা সুপ্রিম কোর্টের মতো একটা কোর্ট বসাই দিই, তাহলে রাষ্ট্রটা কিভাবে চলবে সেটা চিন্তা করতে হবে, সরকারটা কিভাবে চলবে সেটাও চিন্তা করতে হবে। এটা মাননীয় সদস্যগণ এবং সভাপতি আপনারা বিবেচনায় নিয়ে একটু, আমার মনে হয় আমরা প্র্যাকটিক্যালি গেলে ভালো হবে এবং এই সিস্টেমটা ট্রায়াল অ্যান্ড এরর প্রসিজিওরের মধ্য দিয়ে ভবিষ্যতে হয়তো আরো একটা সমৃদ্ধ জায়গায় যাওয়া যাবে। শুধু আপনারা সবাই উদ্গ্রীব হয়ে গেছেন সব কিছু কনস্টিটিউশনে নিয়ে আসবেন, সব আইন যদি কনস্টিটিউশনে নিয়ে আসেন, তাহলে কনস্টিটিউশনে তো আর কনস্টিটিউশন থাকে না। এটা একটা শব্দটা বলতে চাই না, বললে আবার অনেকে শেকায়ত করবেন, মহাভারত হয়ে যাবে, তো সেটা বললে তো আমার এখন আবার অসুবিধা হবে। সরি, আই উড ড্র দ্যাট ওয়ার্ড। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ সালাউদ্দিন ভাই, ধন্যবাদ। ধন্যবাদ আপনার এই আলোচনাটা, আপনার যে বক্তব্যগুলো সেগুলো নোটেড হচ্ছে। আমরা যেহেতু এখন পুরো জিনিসটা ফেরত নিয়ে যাচ্ছি, আচ্ছা না, এর মধ্যে আপনি একটা জিনিস প্রস্তাব করে ফেলেছেন, সেটা হচ্ছে জাতীয় সনদে যেন এটা সুস্পষ্টভাবে উল্লেখিত হয় যে ন্যায়পাল নিয়োগ করা হবে, ন্যায়পালের অফিস শক্তিশালী করা হবে, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইন। আমি 3বার ধন্যবাদ বলছি সালাউদ্দিন ভাই, এক বাক্যে 3বার ধন্যবাদ বলছি। ইউ গট টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। সেটা আমরা নোটের কথা বলছি এই কারণে যে এই অর্থে যে এগুলি এই আলোচনার মধ্যে দিয়ে এইটুকু তো আমরা আসলাম। হ্যাঁ, এই তো ঠিক আছে, এই তো ক্লোজ ডাউন হচ্ছে, তো সেই জন্য তো আমরা এখানে আলোচনাটা শেষ করলাম আজকে। সমস্ত আলোচনা সেন্টিমেন্টটা যাচ্ছে, আমরা তারপরে সনদে অন্তর্ভুক্ত করার যতটুকু অংশ সেগুলো আমরা অন্তর্ভুক্ত করব, যেখানে বোঝা যাচ্ছে যে সেন্টিমেন্টটা কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা বাদ মাগরিব চলে যাব আজকে। তাহলে এই আলোচনায় যে দুটো ওমবার্সম্যান এবং ইসের সম্পর্কে, সিএনডিজি সম্পর্কে আলোচনাটার এখানে সমাপ্তি। ফ্লোরের বিভিন্ন বক্তব্য, বিভিন্ন অবস্থান আমরা লক্ষ্য করলাম এবং সেই অনুযায়ী জাতীয় সনদে অন্তর্ভুক্ত করার জন্য যা প্রয়োজন হবে সেটা আমরা পরবর্তী সময় আপনাদের সামনে আগামীকাল কিংবা পরশুদিন সকালের মধ্যে উপস্থাপন করব। এখন বাদবাকি যে আরেকটা বিষয় ছিল সেইটার এক ধরনের সম্পন্ন করার ক্ষেত্রে আমরা এই আলোচনাটাকে তুলছি যে আগে একাধিকবার আলোচনা হয়েছে, তারপরেও আমরা একটা সিদ্ধান্তের জায়গায় যাওয়ার জন্য আমি অনুরোধ করতে চাই, যদি নারী
সংসদে নারী প্রতিনিধিত্বের বিষয়ে আর কারো কোনো বক্তব্য থাকে সেটা আজকে আমরা ইসে করব। এবং যেহেতু তাহের ভাই বলেছেন, আগেও অনেকে বলেছেন, আজকের আলোচনাটা তাহলে আমরা মাগরিবের সময় বা তারও আগে শেষ করতে পারবো। আর আগামীকাল আমরা আসলে যেটা ভাবছি সেটা হচ্ছে কমিশন, এই যে এত কিছু বারবার বলছি আমরা, যেটা একটু নোট করছি ইত্যাদি, আমাদের একটু বসতে হবে কালকে, একটু দীর্ঘ সময় নিয়ে। আমরা প্রতিদিনই বারবার বসছি, কিন্তু সংক্ষিপ্ত সময় আপনাদের বসিয়ে রেখে আমরা সকালটা এই কাজে ব্যবহার করতে চাই, করে দুপুর 2টো থেকে আলোচনাটা শুরু করতে চাই, যাতে করে আমরা বাদ বাকি, হ্যাঁ দুপুরে 2টোয় আমরা এখানে খাবো, আপনারা একটা এসে খাওয়া দাওয়া করবেন। আমরা আশা করছি 1টা-1:30টার মধ্যে আমরা, জি না আমরাও খাবো। আপনাদের একসাথে খেতে চাচ্ছেন না কেন? একসাথে খেতে চাচ্ছেন না কেন? আমরা একসাথেই খাবো কালকে, 2টার সময় শুরু করতে চাচ্ছি। এর বাইরে যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমি তো আসবো না, আপনি এসে আর কত অন্যরা আসবে গেলে সে গ্যারান্টি দিত। আমি আমার তো নিশ্চিত হয়ে যে বললাম না যে নিশ্চিত, যে সবকিছু অনিশ্চিত। আমি নিশ্চিত যে আমি 31 তারিখের পরে বৈঠক, অন্য কাজ তো করতে হবে, সেগুলো আমরা করবো। 31 তারিখের মধ্যে আলোচনাটা কমপ্লিট করে একদম ফাইনাল জায়গায় যেতে হবে। আমি আজকে সকালে যেটা বলেছি যে আগের পর্যায়ের যেই ঐকমত্যগুলো হয়েছে তার একটা তালিকা আজকে আমরা আগামীকাল সকালের মধ্যে আপনাদের কাছে পৌঁছে দেবো, যাতে করে দেখতে পারেন যে কোনো রকম ত্রুটি, এবং সেটার জন্য আপনারা সকালটাও নিতে পারেন। সকালের ক্ষেত্রে আপনারা যদি এই কাজে ব্যবহার করেন যে আমরা যে সনদের লিটারেচার পার্টটা, কে যেন এই শব্দটা ব্যবহার করেছেন, আমি একটু বড় করি, যে লিটারেচার পার্টটাতে কোনো কারেকশন সাজেশন থাকলে, এটা ওয়ার্ডিং, কোলন, সেমিকোলন থেকে শুরু করে সেগুলো যদি আমাদেরকে পাঠিয়ে দেন দুপুরের মধ্যে, সকালটা আপনারা যদি এই কাজেও ব্যবহার করেন, অন্য কিছু না হোক, আমরা এগুলো একটু ব্যবহার করি, তারপর আমরা 2টার সময় বসি, বাদ বাকি অংশগুলো শেষ করে ফেলতে পারবো। যদিও আমাদের অনেকগুলো বিষয়ে নিষ্পত্তি হয়েছে, সিদ্ধান্ত হয়নি। যেমন ধরেন প্রকৃতপক্ষে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারটা কিন্তু নিষ্পত্তি হয়েছে, আমরা সিদ্ধান্তটা বলছি না আর কি। যেটা সালাউদ্দিন ভাই বলছেন নোট অফ ডিসেন্ট, আমি একটু রাখতে চাচ্ছি এই কারণে যে দেখেন যদি নোট অফ ডিসেন্টটা কমানো যায় বা না করে হয় তাহলে ভালো। তো সেটা আমরা পরশুদিনের মধ্যে নিষ্পত্তির জায়গাগুলো কিন্তু করে ফেলছি। আর 2-1টা বিষয় আছে, সেগুলো আমরা কালকে নিষ্পত্তি করতে পারবো। সালাউদ্দিন ভাই বারবার বলেন, এটা আমিও বলি, বহুবার বলেছি, সম্ভবত দায়িত্ব নেওয়ার পর থেকে এতবার বলেছি যে সাংবাদিকরা শুনতে শুনতে বিরক্তও হচ্ছেন। সেটা হচ্ছে 31শে জুলাইয়ের পরে আলোচনার কোনো প্রক্রিয়া চলবে না। আমরা এখানে 31 তারিখ পর্যন্ত যেখানে উপনীত হবো সেখানেই উপনীত হব। হ্যাঁ, আমি একেবারে কমন একটা এক্সপ্রেশন ব্যবহার করি, লেবু অনেক খুব প্রথম দিকে খুব ভালো, তো এক পর্যায়ে এসে ওইটার থেকে আর স্বাদ পাওয়া যায় না, রস বেরোয় না। তো দরকার নেই, আমাদের প্রত্যেকের অবস্থান থেকে যতটা আসতে পারবো আমাদের চেষ্টা করতে হবে। এবং এটা আমি আগেও বলেছি যে যেগুলোতে আমরা মনে করবো যে ঐক্যমত হচ্ছে না, তার একটা তালিকা জনগণকে তো জানবেন, যেগুলির ব্যাপারে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়, আলোচিত হয়, ঐক্যমত হয় নাই, অসুবিধাতে নেই। তো পাবলিক ট্রান্সপারেন্ট প্রসেস। ফলে আমরা এখন জাতীয় সংসদের নারী প্রতিনিধিত্ব বিষয়ে পূর্বের যে আলোচনা তার সঙ্গে কিছু যুক্ত করার আছে কিনা, আমাদের সর্বশেষ যেটা প্রস্তাব ছিল, এবং সালাউদ্দিন ভাই আছে যদি আমি মিস্টেকেন না হয় আর কি, আমার সেটা হচ্ছে আপনাদের প্রপোজালটা শেষে দিয়ে কারেকশনটা ছিল যে এই নির্বাচনে 5% প্রোগ্রেসিভলি, নেক্সট ইলেকশনে মানে ভবিষ্যতে ইলেকশন না সরি নেক্সট স্টেপে যে 10% অফ নমিনেশন, তাই তো 50 রেখে 65 একটু কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট যেটা হবে নেক্সট পার্লামেন্টে, সেখানে 10% সিটস আউট অফ 300 ওখানে প্রভিশন রাখা যে সরাসরি নারীদেরকে মনোনয়ন দেওয়ার। আর এখন আগামী যেটা ইলেকশন হবে যদি আপনারা দেন আর কি, তো সেই ইলেকশনে জেন্টলম্যান এগ্রিমেন্ট হিসেবে আমরা আমাদের পক্ষ থেকে এগ্রিড যে আমরা 5% এখনই ডাইরেক্ট ইলেকশনের জন্য আউট অফ 300 মহিলাদেরকে মনোনয়ন দেওয়া হবে। এখন সেই ক্ষেত্রে শুধু রিজার্ভ সিট যেটা 50 আসছে, সেটা রিজার্ভ সিট 50 থাকবে, বাড়বে না,
এবং সে রিজার্ভ এখানে একটু রিটারেট করি, যেটা আমরা সবাই প্রাথমিক পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে লক্ষ্য হচ্ছে সংসদে নারী প্রতিনিধিত্ব 100-তে উন্নীত করা। এই লক্ষ্যটা আমাদের খুব স্পষ্ট করে বলা দরকার, যে কারণ এটা এই ব্যাপারে কোনো ডিসএগ্রিমেন্ট মোস্টলি নাই, আমি বলবো না যে নাই, তাহলে এটা একটু ইসে হবে। প্রসেসটা নিয়ে যে ডিরেক্ট ইলেকশনের প্রসেস, আমাদের ইসে ছিল ডিরেক্ট ইলেকশনে 100 জন নির্বাচিত হওয়া, সেই জায়গায় যাওয়ার ক্ষেত্রে প্রস্তাবিত প্রক্রিয়াগুলোর ব্যাপারে ঐক্যমত হচ্ছে না। কারণ হচ্ছে বিভিন্ন রকম আপস অ্যান্ড ডাউনস আছে, কিছু কিছু শর্টকামিংস আছে। এই সমস্ত বিবেচনা করেই আমরা শেষ পর্যন্ত যে প্রস্তাবটা দিয়েছিলাম সেটা হচ্ছে, এক পর্যায়ে কমিশন বলেছিল 65-এ যেটা আছে 50 জন, এটা তুলে দিয়ে ডিরেক্টলি 33%। তো সেই জায়গায় যাওয়ার ক্ষেত্রে অনেকেরই আপত্তি আছে, বাইরের থেকেও প্রতিক্রিয়া এসছে যে যা আছে তা হারাতে চাই না, যেটা বরঞ্চ চাপ দিন যাতে করে সকলে এই 50টি আসনের ব্যাপারে অতীতে যে প্রক্রিয়া পদ্ধতি এবং বিশেষত যে সমস্ত বিবেচনা সেগুলি যেন রাজনৈতিক দলগুলো না করেন বাইরে, তাহলে 50 রেখে তারপরে আমাদের প্রস্তাব 50 রেখে বাদ বাকিটা 33%-এর ক্ষেত্রে। তো সেই জায়গায় সালাউদ্দিন ভাই প্রস্তাব একটা এক অর্থে দিয়েছেন। আমরা এখন ওই 33%-এর ক্ষেত্রে আমরা তারপরে যে রিভাইজ করেছিলেন যে 1/4 to 1/5, দ্যাট ইজ আইদার 25% অথবা 20% পর্যন্ত ভবিষ্যতে যাতে নমিনেশন হয় পার্টির উইমেন্স সেইটা ইনক্লুশনের কথা আমরা বলেছিলাম। তো ওই জায়গার থেকে আমরা এক জায়গায় আসতে পারি কিনা সেটাই হচ্ছে আমাদের প্রশ্ন। ধন্যবাদ মাননীয় সহসভাপতি। আমার কাছে মনে হয় একটা বিষয় একটু ক্লিয়ার করা দরকার, সেটা বিএনপির বা তথা সালাউদ্দিন ভাইয়ের তরফ থেকে এবং কমিশনের তরফ থেকেও। কমিশন যখন 33% বা 1/3 প্রস্তাব করে তখন বলেছিল 25 বা ততোধিক আসনে যারা প্রার্থী দেবে তাদের জন্য এটা প্রযোজ্য। কিন্তু হাউস থেকে একটা প্রপোজাল এসেছিল যে যদি কোনো দল 3 জন নমিনেশন দেয় সেখানেও তো 1/3 হতে পারে। তো সেক্ষেত্রে এটা কমিশন পুনর্বিবেচনা করবে কিনা এই সংখ্যাটার ক্ষেত্রে। আর বিএনপির তরফ থেকে এই ব্যাপারে কিছু বলা হয়নি, যে জেন্টলম্যান এগ্রিমেন্টটা 5% এবং কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে পরবর্তী নির্বাচন থেকে 10%, সেই ক্ষেত্রে এরকম কোন ইয়ে থাকবে কিনা যে ন্যূনতম এত আসনে যারা প্রার্থী দিবে তাদের জন্য এটা প্রযোজ্য। জি, ডিটেইলিংটা করি না এখন। যদি সেই প্রস্তাবে এগ্রিড হয় আর কি সবাই, সেটা তো একটা প্রস্তাব ছিল, সেটা তো সবার এগ্রিড হইতে হবে। এগ্রিড হওয়ার পরে ডিসাইড হবে যে ঠিক আছে 5% অথবা 10% এটা প্রযোজ্য হবে। ন্যূনতম পক্ষে কারা কত আসন দিছে তার উপরে, মনে করেন যে কেউ যদি 3টা দিল আপনার কথায়, সেখানে একটা দিবে কিনা। 5% যদি হয় তখন যদি ইনফ্যাক্ট ওই রেশিওতে আসলে 20 জন যারা নমিনেশন দিবে তার মধ্যে একটা দিলে সেটা 5% আসে, সেটাও হতে পারে। আবার যদি বলে যে যারা 10 জন নমিনেশন দিবে তার মধ্যে একজন হতে পারে ন্যূনতম, সেটা আপনারা আলোচনা করে যেটা এক জায়গায় আসবে সেটা হতে পারে আর কি। আমাদের কোনো হার্ড এন্ড ফাস্ট কোনো প্রপোজাল। আরেকটা প্রশ্ন আসবে যে পরে নির্বাচন থেকে যদি আপনি 10% ধারে দেন এবং 50টা সংরক্ষিত বহাল থাকে, তাহলে এই 50টা কতটা টার্ম বহাল থাকবে সেটা মেনশন করা হবে কিনা? না, এখানে স্পষ্টীকরণ করি, নারী সমাজের জন্য একটা সংরক্ষিত কোটা এখানে এই জন্যই রাখা হচ্ছে যে নারীরা এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশে অতটা বেশি অগ্রসর হয়ে আসে নাই যে তাদেরকে সরাসরি এখন নির্বাচনের ক্ষেত্রে গেলে তারা হয়তো সংসদে 5 জন আসতে পারবে না বা 10 জন আসতে পারবে না। তো সেই ক্ষেত্রে অন্তত 50 জনের রিপ্রেজেন্টেশন যেহেতু মানে থাক, সেটা রিজার্ভ সিট হিসাবে থাকলে সে যে দলের পক্ষ থেকে যে আসন ভিত্তিক আসক মোটামুটি 50টা আসন থাকবে সংসদে। এখন গ্রাজুয়ালি ডাইরেক্ট ইলেকশনের মধ্য দিয়ে যখন এই সংখ্যাটা বাড়বে তখন এক সময় দেখা যাবে যে রিজার্ভ সিটের আর দরকার নাই, সেটা ডাইরেক্ট ইলেকশনের মধ্যে আসতে পারে। সেই জন্য তো সময় লাগবে আর কি। তো এই জন্য 50টা সিট রিজার্ভ এটা থাক, যে নিয়মে আছে সেই নিয়মে আসুক। আর না হলে নারী রিপ্রেজেন্টেশনটা খুব মানে একটা ইয়ের মধ্যে পড়ে যাবে আর কি, একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। সেটা এখন যদি আপনারা টাইম লিমিট করেন যে কত বছর পর্যন্ত রিজার্ভ থাকতে পারে, সেটাও যদি হাউসের মধ্যে এগ্রিড হয় সেটা হতে পারে যে এত বছর পর্যন্ত রিজার্ভ থাকলো, সেটা সেই আলোচনাটা হতে পারে।
যে এত বছর পর্যন্ত নির্ধারিত হলো, তারপর আর রিজার্ভ থাকলো না, এবং সেই তারপরের দিকে ওই 50টাও সরাসরি আসন হবে। তখন তো একটা প্রশ্ন আসবে যে এটা ডিলিমিট করতে হবে এরিয়া। এখন ডিলিমিট করে এখনকার বিদ্যমান যে 300 আসন, তখন সেটাকে ডিলিমিট করে 350তে আনতে হবে বা 400তে আনতে হবে। তখন সেই ডিলিমিটেড এরিয়ার মধ্যে ফ্রি থাকবে যে কোনো সিটে যে কেউ ইলেকশন করার জন্য। এখনকার জন্য আমার বদি ভাই যেটা প্রস্তাব দিয়েছিলেন যে রোটেশন ফুটেশন তখন আর লাগবে না, তখন সব পার্টি যখন কম্পেলড হবে যে এতটা পার্সেন্টেজে ডাইরেক্ট মনোনয়ন দিবে, তখন যে পার্টি যে নারীকে যেখানেই মনোনয়ন দেয় যে সিটে সেটার জন্য সে ইলেকশন করবে, তখনকার পরিস্থিতিতে সেটা তখন দেখা যাবে, ততদিন যদি আমার বদি ভাই বাচ্চা থাকে আর কি। থ্যাংক ইউ। আপনার সানসেট প্রভিশনসটা এখনই আছে, এখনই কিন্তু ইসেতে আছে। তো সাইফুল ভাই বোধহয় কিছু বলতে চাইছে, তারপরে আপনার কাছে আসি। তাই আলোচনাটাকে একটা পরিণতির দিকে এগিয়ে নেওয়ার স্বার্থে আমি মাননীয় সহসভাপতির অনুমতি নিয়ে একটু যদি একটা পয়েন্ট আউট করি, এটা হয়তো সেন্সিটিভ বিধায় আমরা কেউ এইভাবে পয়েন্ট আউট করছি না, যে নারী আসন সম্পর্কিত আলোচনার ক্ষেত্রে জামাত সহ প্রধানত ইসলামিক দলগুলোর একটা অবস্থান, ইসলামিক দলগুলোর অবস্থান হলো যে এটা ওপেন থাকবে, নারীরা যে কোনো সিটে ইলেকশন করবে কিংবা করবে না। না, আমি যাচ্ছি সেখানে তাইর ভাইয়ের কাছে, মানে মোটা দাগে যে এটা লক্ষ্য করা যায় আর কি। তো ফলে হ্যাঁ, এইটা আমি না, আমার কাছে মনে হয়েছে তাহের ভাইয়ের বক্তব্যটা অনেকে অনুসরণ করবে, এই জন্য আমি আগে এই জিনিস একটু বলে দেব। মনির এতটা প্রভাবশালী যে তাহের ভাইকে প্রভাবিত করছে, যাক এটা একটা ইনফরমেশন জানা গেল। ইম্পর্টেন্ট। আমি বলবো, আমি মনির হায়দার ভাইয়ের কর্তৃক প্রভাবিত হইয়া বলিতেছি যে জি এত দ্বারা জি আসলে আমাদের দৃষ্টিভঙ্গি তো খুব পরিষ্কারে আছে। মহিলা আসন মানে মহিলাদের এমপির সংখ্যা 100 হওয়ার ক্ষেত্রে আমাদের নীতিগত কোনো আপত্তি নেই, কিন্তু আমরা প্রক্রিয়া নিয়ে আমাদের কিছু ডেফিনিট প্রপোজাল সেখানে আছে এবং ব্যাখ্যাটা খুব জটিল না, যেটা কিছুটা সালাউদ্দিন ভাই বলেছেন। আমাদের দেশের মহিলারা বেশ করে এখনো গ্রামের কালচার ওইরকম না যে তারা খুব ওপেন হয়ে এত বড় নির্বাচনে ডাইরেক্ট ইলেকশনে তারা যেতে পারবে। আর 100 যদি এগুলো আগেও আলোচনা হয়েছে, আমি খুব রিপিট করতে চাই না, যে এটা আমাদের কাছে এই সময় পর্যন্ত এটা ফিজিবল মনে হয় না যে তারা ডাইরেক্ট ইলেকশনে অংশগ্রহণ করে সেখানে এমপি হওয়ার জন্য জায়গায় যেতে পারবে। তো কিন্তু আমরা যেটা বলেছিলাম যে 100তে আমাদের আপত্তি নেই যদি সেটা পিআর সিস্টেমে নির্বাচন হয়। বেসিক্যালি তো আমরা দুটো লোয়ার হাউসে পিআর সিস্টেমের কথাই আমাদের প্রস্তাব আছে, যদিও আপনি এখনো এটা প্রস্তাব আকারে পেশ করেন নাই। আমি যেহেতু সময় খুবই কম আপনার হাতে, তবু আমি অনুরোধ করব, আমরা অনেকগুলো বড় বড় দল বা ইসলামী দলগুলো লোয়ার হাউস মানে এখনো তো একটাই আছে, পিআর পদ্ধতির পক্ষে আমরা আমাদের মনোভাব এবং আমাদের প্রিন্সিপাল আমরা করেছি। তো এই জন্য যদি পিআর সিস্টেম নারীদের ইলেকশনটা হয়, তাহলে আমরা 100 আসনেই ডাইরেক্ট নির্বাচনের পক্ষে। আর যদি পিআর নইয়া ট্রেডিশনাল পদ্ধতিতে হয়, তাহলে আমরা নারীদের এই নির্বাচনের পক্ষে নই। আমরা পার্লামেন্টে যে সংরক্ষিত আসন যেটা আছে 50, সেভাবেই আগের পদ্ধতিতেই আমরা থাকার পক্ষে আমরা বলছি। যদি ন্যায় বাড়াতে হয় মেয়েদের সংখ্যা বর্তমান সিস্টেমের ভিতরে, তাহলে সেখানে ধীরে ধীরে আরো ইনক্রিজ করা যায় কিনা সেটা বিবেচনার জন্য আলোচনায় আমাদের আসতে পারে। আমি শুরুতে কথাটা এই জন্যই বললাম, খুব নতুন কথা নয়, কিন্তু আমাদের স্ট্যান্ডটা একটু পরিষ্কার থাকলে, যেহেতু অনেকদিন আগে তৈরি হয়েছে, তো তাহলে বাকিদেরও কথা বলার জন্য হয়তো বা একটা সুবিধা হতে পারে। তো
আমি আশা করি আমার বক্তব্যে অন্যরা খুব প্রভাবিত হবেন না, তারা নিজস্ব বক্তব্য রাখবেন বলেই আমি মনে করি। থ্যাংক ইউ ভেরি মাচ। সাইফুল ভাইকে থামিয়ে দিয়ে আমরা তাহের ভাইয়ের কাছে এসেছিলাম, সুতরাং জনাব সাইফুল হক, সাধারণ সম্পাদক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা এটা নিয়ে কত ধারাবাহিক 3বার বা 4র্থ পর্যায়ের আলোচনা করছি আমরা সংসদে নারী প্রতিনিধিত্বের বিষয়টা নিয়ে। একটা ব্যাপারে আমরা তো সবাই, তাহের ভাই যেটা উল্লেখ করলেন, প্রায় অধিকাংশ রাজনৈতিক দল নারী আসনে 100-তে উন্নীত করার ব্যাপারে সাধারণ একটা ঐক্যমত ছিল। তাহলে সেই ঐক্যমতের জায়গাটা থেকে আমরা কি সরে আসছি? আমি মাননীয় সহসভাপতি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, এই ব্যাপারে একটা জেনারেল একটা এগ্রিমেন্ট ছিল যে 100-তে উন্নীত করা। বিতর্কটা হচ্ছে যে 100 কি হবে, নির্বাচনের পদ্ধতিটা কি হবে, এটা নিয়ে বিভিন্ন বিকল্প প্রস্তাবনা আছে। বেসিক এই জায়গাটা দাঁড়ানো যায় কিনা যে আমরা প্রথমত 100 আসনে উন্নীত করতে চাই। প্রত্যক্ষ আসনের ব্যাপারে তো বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ অনেকগুলো দলের তাদের দাবি ছিল যে প্রত্যক্ষ নির্বাচন, ঘূর্ণায়মান পদ্ধতি। তো আলোচনা দেখা গেছে যে এ ব্যাপারে আমরা এবার আমরা একমত হতে পারছি না। তাহলে বিকল্পটা কি? সেই বিকল্পের ক্ষেত্রে 2, 3, 4টে বিবেচনা করতে পারেন কিনা, যদি একটু নোটটা যদি একটু প্রপারলি নেন। একটা হচ্ছে যে এখন যে 50 আছে, প্রথমত যেটা আছে সেটা বাতিল করার, কেড়ে নেবার কোনো সুযোগ আমাদের নাই, করা উচিত না। তাহলে 50 যেটা আছে সেটাকে রাখা দরকার। বাকি 50 আসনে সেটাকে বৃদ্ধি করে, সেটা এখানে জবিরুল্লাহ ভাই আছেন, বাকি 50 আসনে এটাকে ভোটের সংখ্যানুপাতিক হারে এটাকে বাকি 50 আসনে নারী প্রতিনিধিত্ব নির্বাচন করা যায় কিনা, এটা একটা বিবেচনা করার সুযোগ হতে পারে কিনা। 2, 3 নাম্বার হচ্ছে যে আপনি আরেকটা হচ্ছে যে এই ক্ষেত্রে যেটা বললেন দলগুলোর প্রত্যক্ষ নির্বাচনের যে মনোনয়নের ক্ষেত্রে এবার 5% যে কথাটা বললেন, যাদেরকে বড় দল হিসাবে চেনেন বা আখ্যায়িত করা হয়, তারা গড়ে 3, 4, 5% এমনিতেই তাদের প্রতিনিধিত্ব থাকে। ফলে এটা নতুন করে এটা কোনো তেমন তাৎপর্য দিক থেকে এটা তেমন কোনো নতুন কোনো প্রস্তাব না এটা। তো সেই জায়গা থেকে যদি আগামী বছরের যে নির্বাচন হবার কথা, এর একটা বিকল্প জায়গাটা চিন্তা করা যেতে পারে যে আমরা আগামী বছরের কমপক্ষে, আমি আগের সভাতে বলেছিলাম 15% নারীদেরকে বাধ্যতামূলকভাবে দলগুলো মনোনয়ন দেবেন। সেটা যেটা এখানে আলোচনা হলো, কেউ যদি 10 জন প্রার্থী দেন তার 15% কি হবে, 20 জন দিলে 15% কি হবে, এটা ঐক্যমতের জায়গা থেকে যদি এটা যদি 15 থেকে যদি 10ও আনা যায়, আগামী নির্বাচনে আগামী বছর যেটা হবে, এটাকে এক ধাপ এটাকে অগ্রগতি হিসেবে দেখা যেতে পারে। আরেকটা কথা সনদে উল্লেখ করা যায় কিনা, সেটা হচ্ছে যে নারী আসনে আমরা পর্যায়ক্রমে প্রত্যক্ষ নির্বাচনে, মানে সংরক্ষিত আসন, এমনিতেও যে কোনো সিটে নারীরা তো প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, মনোনয়ন পেতে পারেন, সেটা দলগুলোর বিবেচনার প্রশ্ন, যে আমরা পর্যায়ক্রমে নারী আসন 100-তে, এটা হচ্ছে আরেকটা বিকল্প প্রস্তাব, নারী আসন 100-তে উন্নীত করে এখানে প্রত্যক্ষ নির্বাচনের ব্যবস্থা করার ব্যাপারে দলগুলোর এক ধরনের অঙ্গীকার বা এক ধরনের প্রতিজ্ঞা করছে। তার মানে আগামী নির্বাচন থেকেই করতে পারবো তা না, কিন্তু আমরা নেশনের কাছে আমরা একটা কমিট বাউন্ড হতে চাই, আমরা একটা প্রতিজ্ঞা করতে চাই যে পর্যায়ক্রমে 100-তে উন্নীত করে আমরা এই আসনে প্রত্যক্ষ নির্বাচন হবে। তাহলে আমরা মাঠে যে, এই বিল্ডিং এর বাইরে যে নারী অধিকার নিয়ে আমাদের আলোচনা, বক্তব্য, নারী অধিকার, মুক্তি এবং আমাদের সংবিধানে নারী পুরুষের যে সাম্যের কথা বলা হয়েছে, তাহলে আমাদের বাস্তব আচরণে, মানে ব্যবহারিক পদক্ষেপের ক্ষেত্রে তো তার তো রিফ্লেকশন দরকার।
কতটা বহিঃপ্রকাশ লাগবে, সেই জায়গা থেকে এভাবে আমরা জুলাই সনদে যেটা আমরা স্বাক্ষর করব, এরকম একটা লক্ষ্য, এরকম একটা প্রতিজ্ঞার কথা আমরা লিপিবদ্ধ করতে পারি কিনা, এটা একটু বিবেচনার মধ্যে একটু নেন। না হলে দেখা যাবে যে পুরো আলোচনাটা নারীদের কাছে পুরোটা একটা পুরুষতান্ত্রিক ব্যাপার দাঁড়াবে। আসলে আমরা মুখে যেটাই বলি না কেন, একটা নারী বিরোধী, নারী অধিকার বিরোধী, একটা পুরুষতান্ত্রিক প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদের চিন্তা, দৃষ্টিভঙ্গি, আচরণে। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আপনি মাঠে যতই নারী অধিকারের কথা বলেন, প্র্যাকটিক্যালি আপনার হাতে যে সুযোগটা আছে সেখানে আপনি কি করছেন, এটাই হচ্ছে আসল বিচার। শেষ বিচার হচ্ছে এই জায়গাটা। এরকম একটা যদি অঙ্গীকার করা যায়, হয়তো কিছুটা আমরা একটা পর্যায়ক্রমে যাওয়ার একটা রাস্তা তৈরি হতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ জনাব সাইফুল হক। আমি আমন্ত্রণ জানাচ্ছি রাষ্ট্র সংস্কার আন্দোলনের লামিয়া ইসলামকে। মাইক্রোফোন দিয়ে। আমাদের দলের অবস্থান থেকে আসলে ঐকমত্যের স্বার্থে আমরা নির্বাচন ঐকমত্য কমিশনের যেই প্রস্তাব সেটার সাথে পুরোপুরি সহমত পোষণ করছি। তবে আমি যুক্ত করতে চাই যে সংরক্ষিত আসনে যে নারীদের লিস্টগুলো দেওয়া হবে সেটা হচ্ছে আগেই যেন প্রকাশ করা হয়, কারণ পরবর্তীতে প্রকাশ করলে আসলে সেটাতে অনেক রকম বাণিজ্য বা অনেক দুর্নীতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। ফলে আমরা আসলে লিস্টটা আগে প্রকাশ চাই। আর এই প্রসঙ্গত আরেকটা কথা আসলে আমি একটু বলে ফেলি, সেটা হচ্ছে যারা আসলে মনে করছেন যে পুরুষদের সাথে একই আসনে যদি নারীরা নির্বাচন করে তাহলে আসলে নারীরা জিততে পারবে না বা নারীরা পারবে না, এরকম একটা দুর্বল ভাবে যারা মনে করছেন আর কি, তাদের উদ্দেশ্যে বলি যে আমরা যদি কখনো সুযোগ পাই, আমার ধারণা, আমার বিশ্বাস যে আমরা আসলে পুরো পৃথিবী জয় করতে পারবো। তো সেই রকম যদি হয়, সেই রকম ক্ষেত্রে আমার মনে হয় যে এরকমও যদি কখনো সিচুয়েশন হয়, সেই সুযোগ আমরা পাই, এবং সেই সুযোগ আমরা পেলে যদি দেখা যায় যে ঘটনাটা এরকম যে পুরো সংসদ আমরাই আসলে দখল করে ফেলেছি, তখন এইটুকু আমি আপনাদেরকে নিশ্চয়তা দিতে চাই যে আমরা আসলে আপনাদের পুরুষদের ন্যায্য আসন আমরা নিশ্চিত করব, সেটা আমরা কোটা নিশ্চিত করব। এইটুকু আমি আমার জায়গা থেকে বললাম। ধন্যবাদ। ধন্যবাদ। আমি আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর সাজিদুল হক রুবেল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, আপনাকে। হ্যাঁ, আপনার নাম আছে আমার কাছে। ধন্যবাদ। দিব রেদওয়ান ভাইয়ের নাই, আপনি স্লিপ পাঠাননি, আপনি মাননীয় সহসভাপতির মাধ্যমে আমরা দেখছি আজকে যে কাগজে লিখেছেন তাতে দেখলাম যে আমাদের পূর্ববর্তী যে আপনাদের প্রস্তাবনা ছিল 100 আসন, সেটা তো আর নেই। সংবিধানে উল্লেখিত জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন অব্যাহত রেখে, তার মানে ওই 50টিতে আমরা যেমনটা আছি তেমনটাই ফিরে গেছি। আমরা এক্ষেত্রে সালাউদ্দিন ভাই যেটা বলেছেন যে জেন্টলম্যান এগ্রিমেন্টের কথা, আমরা সেই এগ্রিমেন্টকে বিশ্বাস করলাম যে সবকটা রাজনৈতিক দলই যারা 25-এর ঊর্ধ্বে আসনে নির্বাচন করবেন তারা হচ্ছে আপনার হচ্ছে 1/4 বা 1/5 অর্থাৎ 20% বা 25% আসনে তারা নারীদেরকে নমিনেশন করবেন। এই প্রতিশ্রুতি ভালো, সেটা ঠিক আছে, এটা যার যার রাজনৈতিক দল থেকে তারা করবেন। কিন্তু আমরা এখানে বসে যে জায়গায় প্রথমে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার চেষ্টা করেছিলাম, ঐক্যমত্য হওয়ার চেষ্টা করেছিলাম, সেটা ছিল 100 আসন, এবং সেটা ছিল সরাসরি নির্বাচন হবে কি হবে না। এই জায়গা থেকে আসলে আজকের আলোচনাটা শুরু করা দরকার ছিল। যে যুক্তিগুলো ছিল সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচনে হওয়ার ক্ষেত্রে, সেই যুক্তিগুলো নিয়েই আলোচনা মনে হয় আমাদের কেন্দ্রীভূত থাকা দরকার। সেখান থেকে রিট্রিট করে আমাদের অন্য কোনো বিষয়ে স্বস্তি পাওয়ার কথা না। এবং আমিও বলি যে আমরা কিন্তু এখানে প্রথমত নানা কারণে ঘূর্ণায়মান যে পদ্ধতির কথা আপনারা বলেছিলেন, সে জায়গায় আমরা বলেছিলাম বর্তমান বিদ্যমান অবস্থাতে এই নির্বাচনে সেটা করা সম্ভব না। আগামী নির্বাচনের ক্ষেত্রে 400 আসন করে ঘূর্ণায়মান পদ্ধতিতে আমরা যেতে পারি, যাতে প্রকৃত অর্থে নারী প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। তো সেক্ষেত্রে আবার বিকল্প প্রস্তাব আমরা দিয়েছিলাম আরেকবার দ্বিতীয় দফায় আলোচনায়, যে 3টি আসনকে ক্লাস্টার করে
এক একটি আসনে হচ্ছে গিয়ে দ্বৈত ভাবে হইল নির্বাচন হওয়া, এবং এর মধ্যে এই সিস্টেমের মধ্যেই, এই কনস্টিটিউশনাল সিস্টেমের মধ্যেই আমরা হচ্ছে গিয়ে 100 আসনে সরাসরি নারী নির্বাচন করবে, তাকে তার ঘাড়ে 3টা আসন জুড়ে দেওয়া না, তিনি একটি আসনে করবেন, যে কোনো এক একটি আসন ক্লাস্টার পদ্ধতিতে এক একটি আসনে দ্বৈত নির্বাচন হবে। এখন যেমন ওয়ার্ড কাউন্সিলের ক্ষেত্রে সেটা হয়, সিটি কর্পোরেশনগুলোর ক্ষেত্রে। তো আমাদের পার্টির অবস্থান সেখানে আছে, কমিউনিস্ট পার্টির অবস্থান, আমরা সেখান থেকে আবারও বলছি 100ই আসন চাই এবং সরাসরি নির্বাচন চাই। ধন্যবাদ। ধন্যবাদ। প্রথম কথা, আমি যখন উপস্থাপন করেছিলাম সম্ভবত আমি বিষয়টি স্পষ্ট করতে পারিনি। আমরা নারী আসনের ব্যাপারে প্রায় সকল রাজনৈতিক দল এই ঐকমত্যে উপনীত হয়েছিলাম যে জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য 100 আসনে উন্নীত করার এই বিষয়ে এটা গিভেন। এই জায়গার থেকে এটা রিটারেট করার বিষয় হচ্ছে যে এই প্রিন্সিপালের জায়গাটা আমরা সকলে বলার পরে আমাকে একটু কমা দিয়ে বলতে হচ্ছে প্রায় সকলে একমত, সেই জন্য এটা পুনরুল্লেখ করা হয়নি। প্রশ্নটা প্রথম দিন থেকে যে জায়গায় আটকে আছে, 100 জনে কিভাবে উন্নীত করবেন। সরাসরি নারী আসনে নির্বাচনের ব্যাপারেও কারো কারো আপত্তি আছে, এমনকি যারা 100তে উন্নীত করার পক্ষে তাদেরও কেউ কেউ সরাসরি আসনে নির্বাচন করার ব্যাপারে আপত্তি আছে। দুটো প্রস্তাব ছিল, এগুলিকে বারবার বলছি আমরা যে যার অবস্থানে দাঁড়িয়ে থাকলে সমস্যাটা হয় এখানে। আমরা তো জানি, অথবা জানতে চাওয়া উচিত আমাদের, যে নির্বাচনের প্রক্রিয়াটা নিয়ে একমত হওয়া যাচ্ছে না। আপনি যেটা বলছেন আপনার দলের অবস্থান, চমৎকার অবস্থান। সংবিধান সংস্কার কমিশন এরকম একটা প্রস্তাবও দিয়েছিল তাদের মতো করে, কিন্তু দেখা যাচ্ছে যে বাস্তবে অধিকাংশ রাজনৈতিক দলের কাছ থেকে এইটা খুব কনভিনসিং আর্গুমেন্ট মনে হয় নাই যে এটা করা যাবে। তো এখন সংবিধান সংস্কার কমিশনের প্রতিনিধি হিসেবে আমি বা অন্য কেউ এটাতে বসে থাকতে পারি যে আমরা একবার বলেছি এটার থেকে আমরা নড়বো না, তাহলে কোনো জায়গায় যাব না। আমরা যে কারণে যাওয়া যাচ্ছে না, যেহেতু পাওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে একটা ড্রাস্টিক্যালি ডিফারেন্ট প্রপোজিশন ঐকমত্য কমিশন দিয়েছিল। সেটা কি? সেটা হচ্ছে যে আপনি এই যেই পদ্ধতিটা আছে 65-এর মধ্যে, যে 50 জনের সঙ্গে এটা তুলে দিন, তুলে দিয়ে সবাই মিলে 300 আসনে 100 আসনে সকলে নির্বাচন করুক, মনোনয়ন দিন। 33% মানে হচ্ছে তো 100, প্রত্যেকটা দল 100 জন করে দিক। ধরে নেবো আমরা 100 জন জিতবে, মানে সব এক দলের 100 জন জিতবে না, কিন্তু সব মিলে হয়তো 100 জন জিতবে। জিতলে যে আমাদের প্রতিশ্রুতি 100 জন, সেখানে যাওয়া যাবে। তখন সমালোচনা উঠলো, এই ফ্লোরে উঠলো, বাইরে উঠলো, যে যা ছিল অর্জন, যতটুকু ছিল নারীদের প্রতিনিধিত্ব ততটুকু আসলে থাকছে না। সেই কারণেই আমরা এই জায়গাটায় এসেছিলাম যে যতটুকু আছে, নীতিগত অবস্থানটা হচ্ছে 100-তে, যতটুকু 2 নম্বর হচ্ছে যতটুকু যে ব্যবস্থায় আছে ততটুকু ওই ব্যবস্থায় অক্ষুণ্ণ রাখা। বাকি যে 50টার ক্ষেত্রে কিভাবে প্রতিনিধিত্বটা নিশ্চিত করা যায় সেটারই পদ্ধতি হিসেবে আমাদের প্রস্তাব ছিল। যেহেতু এখন আমরা 33%-এর জায়গায় অলরেডি 50 রিজার্ভ সিট থাকছে, সেহেতু আমরা এটাকে রিডিউস করে বললাম যে আইদার 25 অথবা 20% যদি আপনারা দেন। 20% আসলে 50 সিট যদি আপনি অ্যাড করতে চান, আমার হিসাবটা খুব বড় রকমের ডিফারেন্স হবে না, 17.5%, তাই কি বদিল ভাই? 17.5% যদি নমিনেশন হয়, তাহলে 50টা সিটের সবাই যদি জিতেন আর কি, তাহলে 50টা হয়, 100টা কমপ্লিট হয়। এই কারণেই আমরা এই প্রস্তাবটা দিয়েছি যে আমরা সরে যাচ্ছি, মানে হচ্ছে আমরা নীতিগত জায়গায় আমরা মনে করছি 100টার ব্যাপারে একমত, প্রায় একমত আছে। 50টার সংরক্ষিত ব্যবস্থা অব্যাহত রাখার ব্যাপারেও একমত আছে। বাদ বাকি অংশটুকুর ক্ষেত্রে আমরা কি করতে পারি সেই চেষ্টাটা হচ্ছে। এখন বড় রকমের অবস্থানগত পার্থক্য আমাদের দেখা যাচ্ছে। আমরা আরো কয়েকজন কথা শুনি, তারপরে আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে। ধন্যবাদ মাননীয় সহসভাপতি। আমি আসবো, আশরাফ ভাই আপনার কাছে আসবো। আপনি এবং জনাব রিদওয়ান আহমেদ, আপনাদের দুজনে আপনারা স্লিপ দেননি, কিন্তু আপনারা শুরু থেকে হাত তুলছেন। তো আমি একটু
স্লিপের দু একজনের কাছ থেকে আসি, তারপরে আপনাদের দুজনের কাছে আসবো। আমি মাগরিব পর্যন্ত চালানোর ব্যাপারে যেটা বলা হয়েছে আমরা মাগরিবের পর্যন্তই চালিয়ে আজকে শেষ করব। আগামীকাল দুপুর 2টায় 1টার সময় এসে আমরা সকলে লাঞ্চ করার চেষ্টা করব। আসরের বিরতি কখন দিলে ভালো হয়? হ্যাঁ, আমরা সবসময় সেটা দিয়ে থাকি, তো সেটা 5:10 দিকে বোধ হয় নাকি 5:10 দিলে তো হবে। 5:10 জি, এই 15 ঠিক আছে। 5:15 আচ্ছা, আমরা 5:15 পর্যন্ত আলোচনা চালাই। আমি এখন বজলুর রশিদ ফিরোজ ভাই পার্শ্বদের আপনার কাছ থেকে, পরে যারা ফারুক হাসান আপনার কাছে, এবং তারপরে আপনার পিছনে পরপর তিনজনের কাছে আসবো। ধন্যবাদ মাননীয় সভাপতি। আমি গত দিনের যে আলোচনা ছিল নারী প্রতিনিধিত্ব নিয়ে সংসদে, সেইটার থেকে আমি একটু রিভাইজ করতেছি আমাদের প্রস্তাবটা। আমাদের অনেক আলোচনা শুনছি আমরা, নীতিগতভাবে তো সবাই প্রায় সবাই না হলেও, যে নারী আসন 50 থেকে বাড়িয়ে 100-তে উন্নীত করা। আমরাও আমাদের দলের পক্ষ থেকে এটা আমাদের প্রস্তাব ছিল এবং সেটা আছে। সেইটা মনে হয় স্টেট করা দরকার, ন্যারেট করা দরকার, যে নীতিগতভাবে নারী আসন, সংরক্ষিত নারী আসন 50 থেকে 100-তে উন্নীত করার বিষয়টা এখানে একমত আছে। 2 হলো যে পদ্ধতিগতভাবে কিভাবে হবে, নির্বাচনটা কিভাবে হবে, সেটা নিয়েই আলোচনা এতদিন ধরে হচ্ছে, 4 দিন বা 5 দিন ধরে এটা হচ্ছে, যে নারী আসনে প্রতিনিধিত্বটা কিভাবে নির্বাচিত হবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে প্রস্তাব করেছিলাম যে সংবিধান সংস্কার কমিশন যে প্রস্তাবটা করেছিল, যে 3টা সাধারণ আসন মিলে একটা নারী প্রতিনিধিত্ব। সেখানে অনেকে বলছে যে এটা বার্ডেন হয়, অমুক হয়, তমুক হয়। ভিন্ন আমাদের এখানে ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা, সেগুলোর 3টা সাধারণ ওয়ার্ড মিলে একজন সংরক্ষিত নারী আসনের যে প্রতিনিধি, তারা কিন্তু নির্বাচন করছে। এটা চলে আসছে, আমাদের এটা প্র্যাকটিস হচ্ছে। আমরা মনে করি যে আমাদের এখানে যে নারীরা বাইরে যে নির্বাচন করবে, কিভাবে চাইবে কিনা, 40 লক্ষ গার্মেন্টস শ্রমিক, তার মধ্যে 90% প্রায় এখানে নারী। তারা কিন্তু এখানে বাংলাদেশের যে অর্থনীতি, সেই অর্থনীতিতে অবদান রাখছে, এবং প্রতিদিন ভোরবেলা তারা গার্মেন্টসে যাচ্ছে এবং সন্ধ্যাবেলা বা গভীর রাত পর্যন্ত থেকে তারা এখানে আসছে। তো সেই অবস্থাটা কিন্তু আছে, তারা কিন্তু লড়াই করতেছে। এবং একটু আগে আমার বোন লামিয়া এখানে বললেন যে তারা সুযোগ পেলে, সেই সুযোগটা আমরা বন্ধ করতে চাই কেন? তো সেইটা এক একজনের ঠিকই আছে, এক একটা মূল্যায়ন থাকতে পারে, এক একটা অবস্থান থাকতে পারে, যে তারা সেই জায়গা থেকে বিবেচনা করবে। তবে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আমরা সেইটাকেই রিটায়ার করতেছি, কারণ এই সংরক্ষিত আসন 100-তে উন্নীত করা এবং সরাসরি নির্বাচন, 3টা সাধারণ আসন মিলে একটা সংরক্ষিত আসন একটু হার্ডেল হবে, প্রথমে একটু প্রতিবন্ধকতা হোক, তারা একটা কষ্ট করুক, কষ্ট করে সেখানে সেটা হতে করুক। এবং আমরা চাই যে ডেমোক্রেসির যে প্র্যাকটিসটা, একটা তাদেরকে বসিয়ে দিয়ে না দেওয়া, পুতুল হিসাবে বসিয়ে না দিয়ে, অনুকম্পা, সম্পর্ক, আনুগত্য, আত্মীয়তা ইত্যাদির ক্ষেত্রে এই সংরক্ষিত আসনের নারী প্রতিনিধি নির্ধারণ, এটা নারীদের জন্য অপমানজনক আমরা মনে করি। সেই ক্ষেত্রে তারা যাক না, হয়তো পুরো 3টা যে আসন, সেই আসনে তারা মুভ করতে পারবে না, 1/4 করলো, কিন্তু ডিরেক্ট পাবলিকের সাথে তাদের কন্ট্যাক্ট হলো এবং তারা তাদের পক্ষে ভোট চাইলো এবং তারা মানুষের মতামত শুনলো, তাদের মতামতের এটা প্রত্যাশা কি সেটা জানলো, তার রিফ্লেকশন হিসাবে সেখানে প্রতিনিধিত্ব করবে। সেই জন্য আমরা বলতেছি যে আমাদের সেই প্রস্তাবটাই আমরা এখানে রিটায়ার করতেছি। তারপর কমিশন বা সবাই মিলে যে সিদ্ধান্ত নেয়, সেই ক্ষেত্রে আমরা আমাদের সিদ্ধান্ত গৃহীত হলে সেই ক্ষেত্রে আমাদের মতামতটা আমরা জানাবো সেখানে কি করব। ধন্যবাদ। ধন্যবাদ। আমন্ত্রণ জানাচ্ছি জনাব ফারুক হাসান, গণ অধিকার পরিষদ। এরপরে কথা বলবেন সাধনা মহল। ধন্যবাদ মাননীয় কমিশনকে। নারী আসন সংখ্যার যে আলোচনাটা এখন পর্যন্ত আমরা যে পর্যায়ে আসছি, আমার মনে হচ্ছে আমরা বাসা বাড়িতে সবাই রুমের সৌন্দর্য বর্ধনের জন্য অনেক সময় ফুলদানি কিংবা এরকম সুন্দর সুন্দর জিনিস শোকেসে, ওয়ার্ড্রপে, বিভিন্ন জায়গায় রাখি, যাতে রুমের সৌন্দর্য বর্ধন হয়। তো কার্যত পক্ষে বিগত 54 বছরে যে 12টি ইলেকশন হয়েছে আমাদের, এই 12টি ইলেকশনে সংরক্ষিত নারী আসনে যারা ইতিমধ্যে পার্লামেন্টে গিয়েছিলেন, এরা ওই শোকেসে রাখা সৌন্দর্য বর্ধন ছাড়া অন্য কোনো পারফর্ম রেখেছে বলে আমার মনে হয় না। বিগত 2-3টি নির্বাচনে আমরা দেখেছি যে সকল নারী পার্লামেন্টে গিয়েছিলেন, এমনও অসংখ্য নারী সদস্য ছিলেন যারা সঠিকভাবে বাংলা পড়তে পারতেন না। লাস্ট 2টো পার্লামেন্টে 3 জন নারী সদস্য আপনারা সবাই দেখেছেন। একজন নারীর আমি 7 মিনিট একটা বক্তব্য ইউটিউবে এখন আছে, আওয়ামী লীগের এরকম করতে করতে আমার মনে হয় 7 মিনিট বক্তব্য রাখছে, 3টা বাক্য বলতে পারেনি, সবাই জানেন। তো এখন আমাদের আসলে বেসিক
উদ্দেশ্যটা কি? আমরা কোথায় তাদের মানে নিয়ে আসতে চাচ্ছি? যেখানে আইন প্রণয়ন হবে। তো আইন প্রণয়নের হাউজে আমরা যাদেরকে নিয়ে আসার চিন্তা করছি, আবার আমি সেই আগের পদ্ধতি, পুরনো ফর্মুলা রেখে দেওয়ার পক্ষপাতিত্ব কেন করছি? আই ডোন্ট নো। এখন অনেকেই বলার চেষ্টা করছেন এই নতুন ইনস্টলমেন্ট, নতুন সিস্টেম, এগুলো অনেক টাফ হবে না, এটা সেটা। ভাই দেখেন, বিগত 15 বছরে অনেকের মধ্যে এই ধারণা ছিল যে অন্তত পক্ষে শেখ হাসিনা আমৃত্যু ক্ষমতায় থাকবেন, তাকে হটানো সম্ভব না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা, রাজনৈতিক দলগুলো সেই প্রতিষ্ঠিত ধারণাকে মিথ্যা প্রমাণিত করে হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। তাহলে নতুন সিস্টেম ইনস্টল করলে সেটা ফাংশনিং হবে না, সেটা আসলে বাস্তবায়ন হবে না, এটা আমরা কেন ভাবছি? এখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। এই জন্য কমিশনকেও আমরা বারবার আহ্বান করেছি। কমিশনের যে স্ট্রংনেস, এটা আসলে তারা শো করতে পারছে না। তারা অনেক সময় যেদিকে চাপ সেদিকে বেঁকে যাচ্ছে, যেদিকে বেশি আওয়াজ সেদিকে কাত হয়ে যাচ্ছে। আমরা মাননীয় কমিশনকে আহ্বান জানাবো, আওয়াজ আর তাপ চাপের কাছে আপনারা কাত হয়ে যাবেন না। জনগণের আশা আকাঙ্ক্ষা কি, দ্যাট ইজ দ্য কনসার্ন, সেদিকে আপনাদের ফোকাসিং পয়েন্ট রাখা দরকার। আমার দল কি চাইলো ডাজেন্ট ম্যাটার। আমার দল বাংলাদেশের শতভাগ মানুষকে প্রতিনিধিত্ব করে না। ইভেন কোন রাজনৈতিক দল বাংলাদেশের 100% জনগণকে প্রতিনিধিত্ব করে না, সেটা যত বড় দলই হোক। সুতরাং জনগণের ডিমান্ড, আকাঙ্ক্ষার প্রতি ফোকাসিং পয়েন্টে রেখে কমিশনকে সিদ্ধান্ত নেওয়ার আমি আহ্বান জানাবো। এবার আসেন মূল পয়েন্টে। আপনারা প্রথমে প্রপোজাল দিয়েছিলেন 100 আসনে আপনারা নারীদের যেটা উন্নীত করবেন। আমার মনে হয় প্রত্যেকটা রাজনৈতিক দল এই জায়গায় ঐক্যমত্য পোষণ করেছে, আমরাও করেছি। একই সাথে আমি আবারও বলছি, নারীরা 100 আসনেই পারফর্ম করবে এবং সেটা সরাসরি নির্বাচনের মাধ্যমে। আমার পূর্বে এখানে একজন নারী সদস্য বক্তব্য রেখেছেন, সে নিজেই বললেন আমাদেরকে আপনারা এত দুর্বল হবেন কেন? যেখানে নারীরা নিজেরাই বলছে আমল, আর কমিশন রাজনৈতিক দলগুলো বলছে তারা দুর্বল। হোয়াট ইজ দিস? তারা পারফর্ম করুক, তারা আসুক, জিতে আসুক। তারা সত্যিকার অর্থে আইন প্রণয়নের যে ডিবেট, এই ডিবেটে অংশগ্রহণ করে তাদের যোগ্যতার প্রমাণ দিক, তারা তো সেটা চাচ্ছে। বাট আমরাই কেন জানি একটা রেস্ট্রিকশন মানে বেঁধে দেওয়ার চিন্তা করছি। তো এই জন্য আমি আবারও বলছি, গণ অধিকার পরিষদের পরিষ্কার মতামত, 100 আসনে আমরা একমত। একই সাথে পূর্বের যে প্রপোজাল, সরাসরি নির্বাচনের মাধ্যমে তারা পার্লামেন্টে আসবে। থ্যাংক ইউ। ধন্যবাদ জনাব আমি ফারুক হাসান। ছোট্ট একটু ক্ল্যারিফিকেশন মানে আপনার যেহেতু এটা পাবলিকলি স্টেটেড স্টেটমেন্ট, তো কমিশনের পক্ষ থেকে প্লিজ বসুন, ফর রেকর্ডস এটা থাকা উচিত। আপনি বলেছেন কমিশন বলছে তারা পারবে, কমিশন কিছু বলছে না। কমিশন কিন্তু 100 জনের সরাসরি নির্বাচনের কথাই বলেছে, কিন্তু কমিশন তো তার অবস্থানে সব ব্যাপারে যদি দাঁড়িয়েতে যে এটাই শেষ কথা, তাহলে ঐকমত্য হবে না। আমরা এখানে সকলে বসেছি ঐকমত্য তৈরি করার জন্য। ফলে এইখানকার সেন্টিমেন্ট, এইখানকার প্রস্তাব, এইখানকার বিবেচনা, আপনাদের বক্তব্যকে ধারণ করে সময়ে সময়ে সমস্ত বিষয়ে সংশোধিত প্রস্তাব দেওয়া হচ্ছে। ফলে আপনি যদি মনে করেন বা বলেন, তাহলে এটা it would be unfair, unjust to the commission. না, let me finish. আপনি কথা বলেছেন, আমি কথা বলিনি, let me finish. ফলে কমিশন বলছে নারীরা পারবে না, কথাটা factually incorrect. আমরা বলছি না, let me finish. আমরা বলছি না, আমরা বলছি যে আমাদের পক্ষ থেকে আমরা প্রস্তাব দিয়েছিলাম যে 400 জনের পার্লামেন্ট, 100 জনের সরাসরি নারী আসনে নির্বাচন। যদি কমিশন ওই জায়গায় বসে থাকতো, আপনি যদি মনে করেন, তাহলে এই 4 দিনের এই আলোচনা হতো না। শুধু এই বিষয়ে না, অন্য বিষয়ে দেখুন, আমরা যা বলেছিলাম যদি সেই জায়গায় থাকতো। আর্টিকেল 70-র ব্যাপারে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব ছিল কোন রকম বাদ থাকবে না। ধরুন কমিশন ওখানে বসে আছে, তাহলে আমরা যে জায়গায় পৌঁছতে পারতাম না। ফলে ফর ফ্যাকচুয়াল অ্যাকিউরেসি আপনি যেভাবে ব্লেম করেন কমিশনকে, এটা ঠিক। কমিশন আবারও বলি, আমি শেষ করি, আমি একটু সময় নিচ্ছি, আপনারা সারাদিন বলছে, আমি একটু সময় নিচ্ছি। কমিশন চেষ্টা করছে, আমাদের দায়িত্ব হচ্ছে সকলে মিলে এক জায়গায়, যেমনটি আপনারা চেষ্টা করছেন, সেটাই হচ্ছে আমাদের বক্তব্য।
ধন্যবাদ মাননীয় সহসভাপতি। আমি আমন্ত্রণ জানাচ্ছি সাধনা মহল আম জনতার দল আপনাকে, এবং এরপরে আপনার পরে আমরা আসরের নামাজের বিরতিতে যেতে পারি। জি জি জি, ধন্যবাদ সবাইকে। সালাম জানাচ্ছি আরেকবার। নারী ইস্যুটাতে তো আমি এর আগে কয়েকবার কথা বলেছি। গত পরশু শেষ একটা আবেদন রেখেছিলাম আপনাদেরকে ভাই এবং পিতা হিসেবে সম্বোধন করে, যদি আপনারা মনে করতে পারেন। আজকে আমার বক্তব্যটা একটু অন্যরকম বলতে আমি বাধ্য হচ্ছি, কারণ আজকেই শেষ আলাপ হবে। অন্তত আমি এই ইস্যুতে আর বলবো না। প্রথমত আমি বলেছিলাম, এই রুমে যদি আপনাদের অর্ধেক সত্যি সত্যি জনসংখ্যার প্রপোর্শন অনুযায়ী যদি অর্ধেক মেয়ে থাকতো, তাহলে আলাপটা এখানে যেত না। সেটা নাই। আমি একই কথা বারবার রিপিট করছি। তার মানে এই না যে বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক মেয়ে না, অর্ধেক ভোটার নারী না, অর্ধেক রাজনীতিতে নিজস্ব বক্তব্য এবং মানে নিজস্বতাটাকে প্রতিষ্ঠিত করতে চায় সেই জনসংখ্যা বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেক না। এখন এগুলোকে আপনারা ইগনোর করছেন, উপেক্ষা করছেন, সারা দেশের মানুষ দেখলো, এটা একটি ভালো দিক। দ্বিতীয়ত, এই জুলাই গণ অভ্যুত্থানে মেয়েদের যে ভূমিকা ছিল, সেই ভূমিকাকে আপনারা আমাদের ভাই রাজনীতিবিদরা যে উপেক্ষা করলেন, এটা সারা দেশের মানুষ দেখলো। আমি খুশি। বেশিরভাগ, আমি কমিউনিস্ট ভাইদেরকে আলাদা করব, কিন্তু আমার যেই ভাই অন্যান্য ইস্যুতে কমিটি গঠনের, কমিটি গঠন প্রক্রিয়াকে সংবিধানের অন্তর্ভুক্ত করার জন্য অত্যন্ত সবল ভূমিকা রেখেছেন, এবং ইভেন তিনিও পর্যন্ত অলংকার হিসেবে নারীর প্রতিনিধিত্বকে সাপোর্ট করছেন। এগুলো হচ্ছে দুঃখজনক বাস্তবতা, কিন্তু ভালো দিক। সারা দেশের মানুষ দেখলো, রেকর্ডেড থাকলো। মানে এটাকে আমি ফেইল বলবো না, এটাকে বলবো, কি বলবো আমি জানি না, নিশ্চয়ই এটা বাইরে কথা হবে। আমি নারী বিষয়ে আর বলবো না। আমি প্রতীকী হিসেবে এই নারী সংক্রান্ত আলোচনা থেকে, আপনারা জানেন যে শতকরা ৮০ বা ৯০% সময় আমি একমাত্র নারী হিসেবে এখানে উপস্থিত ছিলাম। এটা আপনারা সবাই দেখেছেন। আমি প্রতীকীভাবে ওয়াকআউট করছি। ওয়াকআউট শব্দটা ঠিক না, আমি প্রত্যাখ্যান করছি এই কমিশনে যে 50টি অলংকারিক আসন কি আগে ছিল না? ছিল কিনা বলেন? ছিল তো। আপনাদের এখানে ভ্যালু এডিশন কি? কিছু না। আর আমাদেরকে থ্রেট করেন যে বেশি কথা বলবেন ওটা উঠাই দিব। সেই মনাস, আমি জাস্ট বলছি, সেই মনাস। আর নারীকে আপনারা কি জানেন না যে ইউনিয়ন পরিষদে ইলেকশন হয় কি না? 15 বছর আগে পুরুষরা বলতো যে মেয়েরা ইউনিয়ন পরিষদে ইলেকশনে অংশ নেবে না। নিচ্ছে কিনা এখন? তাহলে আপনারা পুরুষরা আবার বলছেন যে মেয়েরা সরাসরি নির্বাচনে অংশগ্রহণ নেবে না। দিয়ে দেখেন। আর যে মানে সংসদে প্রার্থী, কি বলে, নির্বাচনে প্রার্থিতার কথা বলছেন, আমাদের নির্বাচন কি বলে কমিশন বিধিমালার ভেতরে একটা নিয়ম আছে, 33% নারী সদস্য হতে হয় সব কমিটিতে। করতে পেরেছেন আপনারা কেউ? আমরা কি করতে পারি? পারি না তো। তখন বলা হয় যে যথেষ্ট পরিমাণ পাওয়া যায়নি বলে এটা মেনটেন করা যায়। এই বাস্তবতা আমরা সবাই জানি। তাহলে এই মিথ্যা অভিনয়টা কেন? shame on us। আমি আবার আরেকবার আপনাদের কাছে বলবো, আর প্রার্থিতা দিচ্ছেন, আমরা বলছি নারী প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জিতে আসবে। সেটাকে আপনারা কমপ্লিটলি ইগনোর করে গেলেন। কমপ্লিটলি ইগনোর করে গিয়ে আপনারা বললেন যে না, আমার যে 300টা আসন আছে না, ওই 300টা আসনের ভিতর থেকে আমি আবার নারী প্রার্থিতা দিব দুর্বল জায়গাগুলোতে। এটা তো কমপ্লিটলি টু ডিফারেন্ট স্টোরিজ। স্টোরি 1টাকে আপনারা সম্পূর্ণ ইগনোর করে ভুলে গেলেন, স্টোরি 2 নিয়ে আলাপ করলেন। এটা খুবই দুঃখজনক। অ্যাটলিস্ট এই জুলাইয়ের মানে প্রতিদিন সকালে আপনারা শুরু করেন জুলাইয়ের কথা বলে, এবং আমি ব্যক্তিগতভাবে আমি মানে অ্যাশেমড ফিল করি, লজ্জিত হই কেন এই সমস্ত আলংকারিক কথাবার্তা। যাই হোক, আমি আবার বলবো,
আপনারা নারী সংখ্যা, আমি শেষ করছি, ক্লিয়ার হয়েছে আপনার পয়েন্ট। আপনাদের কানে তো যায় না, ক্লিয়ার হয়ে লাভ কি? আবার বলছি, 100 আসন বৃদ্ধি করবেন, 300 থেকে 100 হবে। 2030 সাল থেকে ওই 100 আসনে নারীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে, সেটাকে বলে রাজনৈতিক প্রতিনিধিত্ব। দল পুতুল সামনে বসানোকে রাজনৈতিক প্রতিনিধিত্ব বলে না ভাই, ওটাকে দলীয় আনুগত্য বলে, ওটা কাউন্টার প্রোডাক্টিভ, ওটা মেকে রিপ্রেজেন্ট করে না। আর এই যে আসন্ন নির্বাচন আছে, সেখানে যদি ঐক্যমতের স্বার্থে একটা, মানে আগে যেটা বললাম, এটাতে আপনারা ঐক্যমত হবেন, আপনারা হতে বাধ্য, চান কি না চান। জি, ধন্যবাদ সাধনা মহল। এখন আমি আসরের নামাজের জন্য 10 মিনিট বিরতি আমরা যাচ্ছি, ঠিক 10 মিনিট